ছোটবেলা আমি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি। তো আমার বাবা সবার আগে বিয়ে করে, তো বড় ভাই, 5 ভাইয়ের মধ্যে। তো ছোটবেলা থেকে সবার মধ্যে বড় হয়েছি। এখন আমি পড়াশোনা করতাম, আমি শুরু করছি। আমার মার খুব ইচ্ছা যে আমি গান শিখি। আমার মাও টুকিটাকি গান করতো, তো আমাকে সেই অনুযায়ী গান স্কুলে ভর্তি করিয়ে দেয়। তো সেই অনুযায়ী আমার খুব গানের প্রোগ্রাম করা হতো। তার মাকে বলতাম, মা আমি গান শিখবো, একটা শর্ত আছে, আমাকে তাহলে ছবি আঁকাতে ভর্তি করাতে হবে। ও আচ্ছা, আপনার প্যাশন ছিল ছবি আঁকা? ছবি আঁকতে বেশি পছন্দ করতাম। তো সেই অনুযায়ী এখন আমি আম্মুকে বলি, তো আম্মু বলছে ঠিক আছে তুমি দুটা পাশাপাশি করতে পারো। এরপর যে আম্মু আমাকে ভর্তি করিয়ে দেয় গানের স্কুলে। আমাদের মহল্লায় ছিল একটা গানের স্কুল, নাম ছিল আনন্দ। ওখানে গান শিখতে যাই। তো আমি মোটামুটি স্টেজ প্রোগ্রাম করতাম মহল্লায় অথবা মহল্লার বাইরে। তো একদিন আমি একটা টিচারের কাছে পড়তাম আমাদের মহল্লার। তো উনি আমাকে এসে বলতেছে, মৌসুমী, বিশ্ব সাহিত্য কেন্দ্র, যেটা আমরা বলি আলোকিত মানুষ চাই, ওখানে একটা বড় প্রোগ্রাম হয় প্রত্যেক বছরে, তুমি ওখানে যে গানে নাম লিখাতে পারো, ওরা চাচ্ছে। আমাদের ওখানে ওই গাড়িটা আসতো বড় লাইব্রেরির, আমি ওখানে সদস্য ছিলাম। তো বললো ঠিক আছে তুমি গান গাও। 21শে ফেব্রুয়ারি সেদিন আমার প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে 2000 সালের কথা। তো 2000 সালে 21শে ফেব্রুয়ারিতে আমি গানের প্রোগ্রাম করি। তখন রাতের বেলা উনি আমাকে ডেকে বলে কখন যেতে হবে, 22 তারিখে প্রোগ্রাম, ঠিক আছে তাহলে ওই দিনে যে রিহার্সাল করতে হবে। তো আমি রিহার্সালে যাই, আমার মা যেতে পারে না, অসুস্থ থাকে, আমি আন্টির সাথেই যাই। ওখানে যে আমি খুব নার্ভাস হয়ে যাই, মানে আমি একা, আমি কাউকে চিনি না। তো হঠাৎ ওখানে কিছু ভাইয়ারা থেকে, বাদলদা আরো অনেকে আছে, তো ওনাদের সাথে কথা বলতে নার্ভাসনেসটা কাটিয়ে দেয়। তো বলে যে তুমি একটা কোরাস গান করো, সবাই মিলে দেখি কোন গানটা ভালো করো, বাজিয়ে গাইতে হবে, পারবা কিনা? আমি হ্যাঁ পারবো। তখন আমাদের অনেকগুলা ভাইয়াদেরকে বসে, আপুদেরকে বসায়। আবার কিছু কিছু ছিল যে মানে কোনো গান ওরা জানতো না, জাস্ট ওদেরকে ধরে নিয়ে এসে বসি যে কোরাস একটা গাইলেই হবে, তোমাদের সামনে মাইক দেওয়া দরকার নেই, চিৎকার করবা শুধু। তো আমি তখন বললাম যে তাহলে তো মানে হয়েছে কাজ, যে কি অবস্থা হবে গানের। আর ওখানে থাকবে বড় বড় লেখকরা, জাফর ইকবাল, আনিসুল হক, আব্দুল আউসেদ স্যার, তাহলে কি হবে? আমি ভাইয়া এটা তো হবে না। বলছে না তুমি করা হবে এদেরকে দিয়ে। তো ওদের মধ্যে কয়েকটা ভাই ছিল, ওদের সাথে আমার খুবই ভালো রিলেশন হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। তো ওরা আবার একটা গান আছে আলো আমার আলো, দেশাত্মবোধক গান, ওরা যখনই বড় ভাইরা সরে যেত ওরা ওটাকে মেটাল হিসেবে গান গাইতো, দেশাত্মবোধকটাকে মেটাল গান বানাই দিত। তো তখন আমার খুবই আর কি একটু রাগ হয় যে না এই গানটাকে এইভাবে কেন বানছি, সিরিয়াস হচ্ছে না, এমনিতে ওরা গান পারে না, এরকম কেন করতেছে। তা আমার তখন ওদের সাথে একটু কথা কাটাকাটি হয় যে এটা তো ঠিক না, একটা দেশের গান নিয়ে এরকম মেটাল করা। বলতেছে না আমরা তো এমনি মজা করি, এভাবেই করি আমরা। আমি বলছি না এটা তো হবে না। তো এই পর্যায়ে কথা কাটাকাটি হয়। তো তখন একটা ভাইয়া ছিল, ওর সাথে আমার তুমুল এটা নিয়ে ঝগড়াঝাগড়ি হয়, তো ওপরে উঠে চলে যায়। এইরকম করে রিহার্সাল শেষ হলো। তারপরে এর পরের দিন প্রোগ্রাম ছিল। আম্মু আমাকে বলছে যে যাবো, হ্যাঁ চলো আমার সাথে, যাওয়া দরকার। আমি বলছি ঠিক আছে। ওখানে যাওয়ার পর আব্বু তখন মোবাইল ফোন আসা শুরু করছে। তা আব্বু করে বললো ঠিক আছে আমার মোবাইলটা নিয়ে যাও, তোমাদের কত রাত হয়, নিয়ে যাও। তা আমি আমার একটা আন্টি যে আমাকে পড়াতো, আমাকে বলেছিল মূলত এটার কথা, শিউলি আন্টি ওনার নাম ছিল, আর আমার মা, আমি যাই। তো ওখানে শাড়ি পরে যেতে হতো প্রোগ্রামে যাওয়ার পর আমাদের একটা গ্রুপ ছিল, এখানে আমরা গান করতাম বেসিক্যালি। ওখানে ওরা আম্মুর সাথে পরিচয় করে দেই। তো ওইখানে একটা কিছু ভাই আছে যে তুই ফ্যামিলি থেকে এত ফ্রি যে আমার ছেলে হিসেবে আমাদেরকে পরিচয় করা দিচ্ছিস, কোনো সমস্যা হচ্ছে না? আমি বলছি এটা কি সমস্যা আছে, আমার তো এমন কোন রিলেশন নেই, আমার তো ফ্রেন্ডই, সমস্যা কি আমাদের সাথে পরিচয় করা? আপনি স্বাভাবিকভাবেই পরিচয়টা করিয়ে দিচ্ছেন। তারপরে একবার যে গান হলো, তো আমি হারিয়ে গেলাম আম্মুর কাছ থেকে, কারণ এদিকে প্রোগ্রাম, আম্মু ছিল দর্শক শ্রোতাদের সাথে, আমি স্টেজ প্রোগ্রামের জন্য সাইডে চলে গেলাম। তখন একটা ভাই এসে বলছে কফি খাবি তুই, তোর তো গান গাবি আছে। আমি বলছি কফি খাবো, কফি খেলে তুমি ঘুমাই পড়ি। বুঝছে তোর কি বলতো নাকি, আমরা তো সবাই ঘুম তাড়ানোর জন্য বুঝছে তোর কি বলতো নাকি। আমি বলছি মনে হ্যাঁ ঘুমাই পড়লে তোমাদের স্টেজে কে গান গাবে? তখন বললো যে একটু পড়তে আমরা সবাই ভূত হয়ে যাবো। কেন? বলে আলো আমার আলো গান গাওয়ার সময় সবার হাতে একটা করে ক্যান্ডেল থাকবে, জ্বালানো থাকবে, এবং আমরা লাইট অফ করে দেওয়া হবে, সেরকম একটা মোমেন্ট ক্রিয়েট করা হবে। আমি বলছি যে হ্যাঁ তো ভূত হলে হবা, কিন্তু আমি তো দেখবো ঘুমাই পড়ছি, তোমাদের হারমোনিয়াম আর কেউ বাজাচ্ছে না। তো বলতেছে না তুই খা, তোর গলা ব্যথা করতেছে। আমি চাচ্ছি ঠিক আছে। তো ওদের মধ্যে কিছু ভাইয়া ছিল যে খুবই একটু পোংটা টাইপের, বলছে যে তোর নাম্বারটা দে। বলে রাখা ভালো পোংটার, আমরা আজকে যদি অর্থ দাঁড় করে তাহলে একটু দুষ্টু প্রকৃতি, মানে দুষ্টু চাইতে একদিন বেশি। তো ওরা দুষ্টুমি করছে, বলছে একটা ভাইয়া আছে তোর ফোন নাম্বার চাচ্ছে। তা আমি বলছি যে সাহস থাকলে আমার সামনে এসে চাইতে বলো, তারপরে আমি করবো।
তো বলছে না ওরা তো সাহস নেই, তাহলে থাক দরকার নেই। আমি বলছি ঠিক আছে দরকার নেই। তো ওখানে কিছু লালন সঙ্গীত হয় না, ওখানে আমরা খুব সবাই মিলে নাচ গান করলাম। নাচ গান করার পরিস্থিতিতে আর কি সবাই শেষে হঠাৎ করে ভুলেই গেলাম যে ঘড়িতে কয়টা বাজে। আর আম্মু একদম বসে সাউন্ড বক্সের পাশে, আব্বু ফোন দিচ্ছে যে আম্মু আর টের পায়নি। তো পরবর্তীতে আমার চাচু ফোন দিয়ে খুব বকাবকি করলো যে ফোন কোথায় রাখো, রাত বাজে 12টা, আসবা কিভাবে। আমি বলছি হ্যাঁ আমরা গাড়ি পাইতেছি। আসলে আমরা তখন দলবতে ছিলাম, আসলে আমরা কোনো সিএনজি না কোনো কিছুই পাইনি। দলবতে থেকে আমি আব্বুকে বলতেছি হ্যাঁ আমরা গাড়ি পাইছি, আসতেছি। পরে আম্মু বলতেছে যে হ্যাঁ বলো, নালে রাগ করবে, তোমার আব্বু তো বাসে ওঠা পছন্দ করে না। আমি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরে যে পৌঁছায় দিয়ে আসলাম, আমার ওই আন্টিকে পাশে দিয়ে আমরা চলে গেলাম। যাওয়ার এক পর্যায়ে প্রোগ্রাম হওয়ার পর ওখানে বলতে গেলে একটু ফেমাস হয়ে গেলাম, আমি খুব ওখানে একটা পরিবেশে রেখে গেলাম। তো পরবর্তী ভাইরা কল দিল পিকনিক আছে যাবা কিনা, ফার্স্ট নন্দন হয় তখন। আমি বললাম আম্মা আমাদের যাইতে দিবে, আমি তো বেশি বড় হয়নি এখন ওরকম। তো বলছে না বইলা দেখ। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি কি হয়। তো আমার ওই আন্টি ছিল, পড়াতো সুবিধা ছিল, ঠিক আছে চল যাই নন্দনে। তো আন্টিকে বললাম আন্টি যাবেন, বললো হ্যাঁ চলো যাই, নন্দনে তো যাই নাই, ঘুরে আসি। তো বেসিক্যালি আমাকে আম্মুর সাথে যেতে দিচ্ছে, মুরব্বী যেহেতু ছিল উনি, সমস্যা নাই। তো ওখানে যাওয়ার পর খুবই মজা করলাম আমরা। তো এক পর্যায়ে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের যে এলাকাটা ছিল ওখানে আমরা একটা সাংস্কৃতিক সংঘ খুলেছিল, মোহনা সাংস্কৃতিক সংঘ। তো আমরা চাচ্ছিলাম যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এখন স্টাবলিশ যে সাংস্কৃতিক সংঘ আছে ওদের সাথে কিছু একটা কথা বলে আমরা এটাকে আরো বাড়াবো, প্রচার বাড়াবো। তো তখন একটা গ্রুপ ছিল ওদের, সেটা মোহাম্মদপুরের। তো একটা গ্রুপ থাকাতে আমরা বললাম যে ঠিক আছে তাহলে ওদের সাথে কথা বলি। তো আন্টি আমাকে বলতেছে কি ফোন নাম্বার নিয়ে আস। আমি এখানে সব ছেলে, আমি এখন মেয়ে হয়ে কিভাবে ফোন নাম্বার চাই, বলে ধর এগুলো কোনো ব্যাপার নাকি, যা ফোন নাম্বার চাইস। তা আমি গেলাম, যাওয়ার পরে ওখানে 3টা ভাই ছিল, একটা ছিল জাভেদ, রাজীব আর একটা ছিল অনুপ। তো বলতেছে যে আমি ভাইয়া তোমাদের ফোন নাম্বারটা কি দেওয়া যাবে, বসে কিছু দিতে হলে কিছু নিতে হয়, এটা রাজীব বলতেছে। তা আমি বলতেছে মানে তো বুঝলাম না। বলতেছে যে না 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 কিছু দিতে হলে কিছু নিতে হয়। কি বলে তোর ফোন নাম্বার, তুই আমার ফোন নাম্বার নিবি, আমি কি তোর ফোন নাম্বার নিব না। তা আমি বলছি হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, নিতে পারি, পারো তোমরা। তো বলছে কিসের জন্য লাগবে ফোন নাম্বার, তখন তো চেঞ্জই ফোন, মোবাইল তার কারণ নাই। বললো যে আমাদের সাংস্কৃতিক সংঘ আছে, তোমাদেরটা খুবই বড় আকারের, আমাদেরকে প্লিজ একটু হেল্প করো। বলছে ঠিক আছে ফোন নাম্বার নেই। পরে নিলাম। তা আমার একটা ফ্রেন্ড ছিল, ও আবার হচ্ছে একটু বেশি ছেলেদের সাথে মিশতে বেশি ভালোবাসে, এবং ওর কথা হচ্ছে কি প্রেম করবো 6 মাসের বেশি টাকার দরকার নেই, একটা বাসের মতো নাকি, একটা গেলে নাকি আরেকটা আসে, আর ওর মন নাকি টিকে না। তো ও তখন ফোন নাম্বারটা নিয়ে নেয়, ওর নাম ছিল মুনিয়া। নেওয়ার পর এক পর্যায়ে আমাকে বলো যে ঠিক আছে তোর দরকার হলে ফোন দিস। আমি আন্টিকে নিয়ে যে ফোন নাম্বার দিল, বলো তুমি রাখো আমি পরে লাগলে নিব। তো একদিন হঠাৎ করে আমার বাসায় TNT ফোনে রিং হচ্ছে, তো আমার দাদু ধরে, আমার দাদি যে উনি ধরে। তো ফোন ধরার পর বলতেছে কি যে আছে, তো দাদি বলতেছে কে তুমি। দাদি একটু মজা করে, মুরব্বী তো খুব মজা করে আমার ফ্রেন্ডদের সাথে। তো বলতেছে যে আমি মৌসুমীকে চাচ্ছি, ওকে আছে। বলে আচ্ছা তুমি কে, ওকে তো কেউ ছেলে ফোন করে না, দুষ্টুমি করে বলতেছে। তো বলতেছে কি আমি ওর বড় ভাইয়া বলি, ওকে ফোন দেন। তো ফোন দেওয়ার পর সেটা ছিল রাজীব, ওই 3 ফ্রেন্ডের মধ্যে। দিয়ে বলতেছে তুই কারে ফোন নাম্বার দিলি, আমারও তো মেয়ে ফোন দিয়ে প্রপোজ করে বসছে প্রথম দিনই। ভাই আপনার আমার খুব ভালো লাগছে, আপনি কি আমার সাথে প্রেম করবেন নাকি। আচ্ছা আচ্ছা, আপনার বান্ধবী যে ছিল, যার গাড়ি বদলায় কতদিন আগে, 6 মাসে। তারপর তো বেসিক্যালি আমি বললাম যে ও তোমাকে ফোন দিছে সত্যি, ওর তো বাসায় ফোন নাই। বলছে কেন দোকানে কি ফোন নাই, ও কি ফোন দিতে পারে না। হ্যাঁ হতে পারে। তো ফোন দেওয়ার পর বলতেছে যে তুই একটু দেখ, আমি বলে রাখলাম, পরে আবার বলবি যে আমি জানাই নাই তোর ফ্রেন্ডে, তুই আবার অন্য কিছু বলবি আবার। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, বলতেছি। তো এবার ওই ছিল আমার ফার্স্ট ওদের সাথে কথা। তারপর আমি মুনিয়াকে বললাম, বলার পর বলছে যে দোস্ত আমি তো বলি নাই কথা, মিথ্যা কথা বলছে। আমি আশ্চর্য, ওনার কোনো খায় দেয় কাজ নেই, আমার ফোন দিয়ে বলবে যে তুই ওরা প্রপোজ করছিস। বলতেছে কি না এমনি ফোন দিছিলাম। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই আর ফোন দিস না, বাদ দে। তো এরকম করতে করতে আমি এরকম ওই বিশ্ব সাহিত্য কেন্দ্রে কিছু বই পড়ার মধ্যে কুইজ হতো ওখানে, এবার ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ সব লেখকরা আসতো। তো ওখানে একটা খুব মজার জিনিস ছিল কি যে সব লেখকরা, জাফর ইকবাল স্যার, আনিসুল্লাহ করে এত ফ্রি যে আমাদেরকে বাইরের মানুষ মনে করে, নিজের মতো করে আমরা আড্ডা দিতাম। স্টেজের পেছনে একটাই ছিল আমাদের যারা সদস্য ছিলাম তারা। তো ওইখানে যে একটা পর্যায়ে হয়েছে কি, আমি গেছি, আমি জানতাম না যে ওখানে ওই ভাইয়ারা যাবে। তা আম্মু, আমাদের একটা কাজিনের বিয়ে ছিল বলে আম্মু যেতে পারে নাই। তা আমি ওই আন্টিকে নিয়ে আবার কি যাই। যাওয়ার পরে তো ওখানে আমি যে দেখি আমাকে লাইন ঠিক করতেছে জাভেদ, রাজীব আর ছিল জসিম, লাইন ঠিক করতেছে। তো আমার বলে গাই সোজা হয়ে দাঁড়ো, আমাকে খেয়াল করেনি যে আমি কে। আমি বলছি কি হয়েছে,
একটু গুন্ডা স্টাইলে বললাম কিসে, কারো বলে সোজা দাঁড়াতে, বলো ও তুই ভুলে গেছি, সরি ম্যাডাম আপনারা বলো ভুলেছি, আপনি লাইন ঠিক করবেন না, আপনি আমাদের ঠিক করবেন, থাক দরকার নেই। তা আমি বললাম আপনারা এখানে কি করেন, বলে আমরা থাকবো না, থেকে থাকবে, আর তুই লাইনে কি করিস, ভলেন্টিয়ারে কাজ কর। আমি বলছি না আমি ভলেন্টিয়ার কাজ করবো না, বলছে না কর। তো ওদের হাতে ক্যামেরা দিলাম যে আমি জাফর ইকবাল স্যারের কাছে যাবো, তখন ছবি তুলো। তো জাফর ইকবাল স্যার ছবি তোলার সময় একটু মজা করেন, বলতে চাই দেখো আমার চুল ঠিক আছে কিনা, আমি ঠিক মতো দাঁড়িয়েছি কিনা দেখো। তা আমি বলছি স্যার পিছনে বিশাল লাইন আছে, প্লিজ আপনি সোজা হয়ে দাঁড়ান, আপনার ছবি আসবেই না। তো বলতেছে কি যে তাই ঠিক আছে। তো উনি সুন্দর করে ছবি তুলে হ্যান্ডশেক করে মানে পুরস্কারটা দিল, আমার প্রাইজ দিয়ে নিচে গেলাম। নিচে যাওয়ার পর ওখানে ওরা কিছু খাবার দিত, ওইখানে খেতে যে পরিচয় হলো আরো কিছু আপুদের, ওরা খুবই মজার, ইশরাত আপু, বন্যাপ্পু। তো ওরা বলতেছে যে কি রে তুই তো আর দেখাই গেল না আমাদের আড্ডায়। ওখানে হচ্ছে আমি বলে রাখি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রত্যেক মাসে শেষ মঙ্গলবারে আড্ডা হয়। আমি বললাম যে ঠিক আছে আমি আসবো এরকম করে। তো আমার বেসিক্যালি যাওয়া হয়নি, এরকম করে প্রোগ্রাম হতো। তো ওরা সব ভাইয়াগুলো 3টা ভাইয়া ফোন দিত আমাকে, দিতে প্রায় বলতো যে কিরে কি করিস, নর্মাল যেসব কথাবার্তা। তো এক পর্যায়ে আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমার সাথে কথাই হতো, ওরা আমার বার্থডেতে দাওয়াত দিলে হতে আসতো, পরে অনেকে ছিল আসতো না। তো এক পর্যায়ে ওরা কথা বলতে বলতে, তো একদিন আমার একটা ফ্রেন্ড ছিল রাজীব যে বললাম, ও আমাকে আমার বাসার ছাদে সব ফ্রেন্ড আসলো। তা আমার একটা ফ্রেন্ড বলছে তোর যে নতুন ফ্রেন্ড হচ্ছে ওদেরকে ডাক না দেখি। তখন ছিল রুমানা, রিমা, তারপরে হিমেল, অনেকগুলো নামের ভিড়ে যে নামটা আমরা আসলে মানে মাথার মধ্যে নিতে চাচ্ছি সে নামটা হারিয়ে যাচ্ছে বারবার। তবে মনে হয় 3 থেকে 4 বার একটা নাম কয়েকবার উচ্চারিত হয়েছে, তার নাম হচ্ছে রাজীব। তার সাথে সম্পর্কটা কোন দিকে যাচ্ছিল সেটাই বলছি গুরু। এখন আমরা তারপরে ও আসলো ছাদে, আমরা বললাম ওকে। আসার পর তার সামনে তখন ফার্স্ট একটা অ্যালবাম বের হয় যেটা গান থেকে দূরে তুমি দাঁড়িয়ে। তো খুব জানতাম তার সামনে খুব সিডি ভক্ত, তো সিডিটা নিয়ে আসে। আমি শুধু সত্যি সিডি নিয়ে আসছিস কেন, তো বলতেছে না তুই পছন্দ করিস না এই জন্য নিয়ে আসছি। তা আমার কিছু ছোট ছোট কাজিন ছিল, একদম ছোট, এখন বড় হয়ে গেছে, রাফি, অমিওরা। তো ওরা দুষ্টুমি করে ছোট খেলতেছিল। তো বলতেছে কি যে ভাইয়া এটা কি, বলে এটা তোমার আপুর জন্য নিয়ে আসছি। তো তখন আমাদের 5তলা ছাদটা খুব সুন্দর ছিল, টাঙ্কির উপরে উঠছে, বললাম বাতাস খাবো। যাওয়ার পর আমরা খুব ফ্রেন্ড সার্কেল একসাথে ছিলাম, হঠাৎ করে ও আমাকে সন্ধ্যার পরে, বিকালে ছিলাম, সন্ধ্যার পরে ডেকে বলতেছে যে তোর সাথে আমার কিছু কথা আছে। বলতে রাজীব। আচ্ছা রাজীব বলছে যে তোর সাথে আমার কিছু কথা আছে। আমার তখন একটু খটকা লাগলো, আমার ফ্রেন্ড এরকম করে আলাদা করে কি বলার আছে বল এখানে সবার সামনে। বলছে না তুই কি সাইডে কথা আছে। তো যে কাপড় শুকানো হয় না দড়িতে, তো ও চশমা পরে, তো তখন ওই দড়িতে হাত দিয়ে ঝুলায় বলতেছে যে তোর একটা কথা বলবো আমি। আমার কেন জানি মনে হচ্ছে সামথিং ইজ রং, যেটা হওয়ার কথা না সেটা হয়তো বা হচ্ছে। তা আমি বলছি কি তুই এখন আমার বাসা থেকে চলে যা। আচ্ছা আপনিও বুঝছেন এবং সেভাবে আমরা গন্ধ পাচ্ছি যে কোনো রোমান্টিক কিছু শুনতে হতে পারে, কিন্তু দুইজন মানুষের বয়স কিন্তু এক জায়গায় থেমে গেছে। সবাই বড় হয়, দুইজন বড় হয় না, সেটা হচ্ছে আরজে টুটুল এবং মেঘলা। একটু সাউন্ড কিছু দাও ভাই, গন্ধ পাচ্ছি আমরা রীতিমতো। আমরা যাচ্ছি, আচ্ছা আমরা বুঝতে পেরেছি বড় হয়েছে। তারপরে আমি ওকে বললাম প্লিজ তুই চলে যা, তোর অ্যাটিটিউড আমার ভালো লাগতেছে না, প্লিজ তুই চলে যা। বলছে তোমার কথা শুনবি না, বলছে না। আমার ফ্রেন্ড তখন বলছে কি হলো রে ভাইয়া চলে গেল কেন। আমি বলছি না ওর অ্যাটিটিউড ভালো লাগতেছে না, ওরা যাইতে দে। তো আমি নিচে চলে আসলাম, তো আমার কাজিন ছিল, ওদেরকে বললাম যে ওরা যায় বল যে ভাই আপনাকে আপু আপনাকে চলে যেতে বলছেন। তো সিডিটা তখন আমার ওই ছোট্ট ভাইয়ের হাতে রাফি ওকে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পর চলে দেয়। তার ঠিক আধা ঘন্টা পর আমাকে কল দেয়। তার মানে রাজীব কথাটা বলার সুযোগই পায়নি। হ্যাঁ কথা শুধু আমি দেইনি। আচ্ছা কেবল শুধু সে বিভিন্ন ভাবে স্টাইল করে দাঁড়িয়েছিল সেই দড়িতে যেখানে কাপড় শুকায় আর কি। যে কেবল বলতে যাবে এমন সময় আমি কিছু শুনতে চাই না। হ্যাঁ মানে চশমাটা একটু নিচে নামিয়েছে। আচ্ছা আচ্ছা জাস্ট সবকিছু প্রিপেয়ার, মানে কেবল বলতে যাবে আর কি এমন অবস্থায়। তো দৃশ্যপটটা কি অনুভব করা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে তো। তো তারপরে আমি চলে গেলাম, তো ফোন দিয়ে দেখতেছি কান্নার শব্দ একটা, খুবই কাঁদতেছে। তা আমি বলতেছি কি তুই কাঁদতেছিস কেন। বলছে আমি তুই খুব ভালো করে জানিস আমি কেন কাঁদতেছি। আমি বলছি আমি কিছু জানি না। তো বলতেছে কি যে তোকে কি আমি এখন কিছু বলবো। আমি বলছি না, ফোন রেখে দিছি। আমি ফোন রেখে তারপরে হঠাৎ পিছের বসে আপু গান শুনবো তাহসান, তুমি তো তাহসান কত শুনবো। হঠাৎ করে তাহসানের দূরে তুমি গানটা যখন চালু হচ্ছিল তখন মনে হচ্ছিল যে ও হয়তো এটা বলতেছে দূরে তুমি দাঁড়িয়ে। তখন আমি বললাম যে এরকম হইতেছে কেন, এই গানটা ওর কেন মনে হচ্ছে, মনে হচ্ছে ও গাচ্ছে আমার সামনে দাঁড়ায়। আমি পরে গানটা অফ করে দিলাম।
ও আপনার আপনার অনুভবে এরকম হ্যাঁ, কাজ আমার করছে, এটা- যেমন হয় রাজীবই গানটা গাচ্ছে এরকম। হ্যাঁ, হ্যাঁ। এমন তো হওয়ার কথা না, কারণ আপনি তো প্রশ্ন এর মধ্যে কোনো দুর্বলতা অনুভব করার না, কথা না। অনুভব করিনি। আচ্ছা, তা আমি খুব অবাক হলাম, গানটা অফ করে দিলাম, ঠিক আছে দরকার নেই গান শোনার। তারপরে অন্য গানগুলো শুনলাম এটার। তারপরে এক পর্যায়ে আমার ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড রিমা, ছোটবেলা একসাথে পড়তাম, ও একদিন আমার কাছে আসছে, ও বলতেছে কি হয়েছে রে তোর। তার আগে একটা কথা বলি না, ওরা সবসময় বলতো যে কেন জানি মনে হয় ভাইটা তোকে পছন্দ করে। আমি বলছি যা, আমি ওরা বলে নিছি ফ্রেন্ডশিপ করার আগে এগুলো কিছুই হবে না, আমি সব পছন্দ করি না। ও বলছে বলাই যতই চান্দু এইসব, তুমিও এখানে পা দিবাই। আমি বলছি যা কি হবে। তো আসছে, আসার পর বলছে কি হয়েছে রে তো সেদিন ফ্রেন্ডশিপ দেখলাম। করার আগে কি এই ধরনের কথা হয়েছিল যে হ্যাঁ। আমাদের মধ্যে কোনো রকম অন্য সম্পর্ক যেন মানে না আমি ওদের হয়? বলতাম দুষ্টুমি গেলে, দেখ তোদের মধ্যে কিন্তু এরকম অনেক অনুভূতি থাকতে পারে, আমি কিন্তু এটা পছন্দ, ফ্রেন্ড হবে শুধুই ফ্রেন্ড। শুধুই ফ্রেন্ড। হ্যাঁ। তো তখন আমার ফ্রেন্ড বলতেছে কি যে কি রে সেদিন দেখলাম ভাই তোরা একা নিয়ে রেখে কিছু বলো, তুই কিছু বলতে দিলি না, চলে গেলি, কি হইলো এটা, কিছুটা অনুভব করতে পারছি। আমি ওকে সব বললাম যে ও হয়তো বা বলতে চাইছে, আমি বলতে দেই নাই। তখন আমাকে বলতেছে যে এটা কি তুই ঠিক করলি। আমি বলছি আমি ঠিক করছি, আমি এখন কোন ক্লাসে পড়ি যে এখন আমি এই পথে পা দিব অথবা কিছু, যা এইসব দরকার নেই। তখন ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সেই তো কোন ক্লাসে তখন আপনি? এইটে। ক্লাস 8-এ। হ্যাঁ। আচ্ছা, তারপর? তখন আমি টোটালি ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। তবে ও আমাকে ব্ল্যাঙ্ক কল দিত, টিএনটিতে তো আমি ফোন ধরলেও কথা বলতো না, কারোর সাথে আমার ফ্যামিলিকে ফোন ধরলেও কথা বলতো না, বাট বুঝতাম যে এত ব্ল্যাঙ্ক কল তো কখন আসে না। না, কথা মাঝখানে বলছিলেন যে রাজীব কান্নাকাটি করছে, তখন কি হ্যাঁ। কোনো কথাবার্তা হয়েছিল? না, ওই যে আমি বললাম না ফোন রেখে দিয়েছিলাম, ওকে আচ্ছা। আবারও কথা বলার সুযোগ দেই নাই। আচ্ছা, তারপরে আমি ওকে বললাম যে রিমা, আমার ফ্রেন্ডটাকে বললাম যে না এটা সম্ভব না, এটা কি করে হয়। তো বলছে ঠিক আছে তোর ইচ্ছা, তুই কথা বলিস না। তো অনেকদিন পর এরকম 8 মাস কেটে যায়, আমি ওর সাথে কোনো যোগাযোগ নেই, ও আমাকে 8 মাস ব্ল্যাঙ্ক কল দিত টিএনটিতে। 8 মাস পরে আমার ফ্রেন্ডটা প্রায় আসতো, তো আমাকে বলতেছে কি তুই একটু রাজীব ভাইকে কল দে তো। আমি বলছি কেন, আমি কল দিব কেন। বলছে না তুই কল দে। পরে কল দিছি টিএনটি থেকে, তোর বোন ধরে সম্ভবত। তারপরে আপুকে জিজ্ঞেস করলাম আপু ভাইয়া কি আছে রাজীব ভাইয়া। বললো যে না ও তো বাইরে গেছে, তুমি বলো না, আমি পরে কল দিতে বললাম। আচ্ছা ঠিক আছে। তার 5 মিনিট পরে মনে হয় ব্যাক করে বাসায়, শুনে সাথে সাথে ফোন দেয়। আচ্ছা, ফোন- দীর্ঘ 8 মাস পরে। পরে আচ্ছা, তারপর? তারপরে আমার তখন আমি এইচের ফাইনাল পরীক্ষা দিব। তো রিমা বলতেছে কি যে তুই এত ভালো একটা ফ্রেন্ড হারাইলি, যা আমার কাছে ফোন দে, আমি বলে দিই ভাইয়ারে বুঝাই দিই। ফোন দিছে, তখন রাজীবের সাথে রিমা কথা হয় যে ভাইয়া কি সমস্যা আপনি বলেন তো। বসে এরকম হতো আমার বলতেই দেয় নাই, আমার ফিলিংস ওর কাছে বলতেই দেয় নাই। তো এরকম ঠিক আছে ওরা বলো আমার সাথে কথা বলতে, আমি ওর সাথে ফ্রেন্ডশিপে রাখবো, আর কিছু বাড়াবো না, ওরা বলো। হ্যাঁ আমি এত ভালো একটা ফ্রেন্ড হারাতে চাই না, আমাকে এটা বলে। আমি বললাম ঠিক আছে। পরে রিমা আমাকে বুঝালো যে ভাইয়া বলতেছে তোরে প্রমিস করছে তোর সাথে উল্টাপাল্টা কিছু বলবো না, মানে ওই রিলেশনে কিছু বলবো না, তুই কথা বল আগের মতো ফ্রেন্ড। তো রিমা বুঝানোতে আমি ওর সাথে কথা বলি। কথা বলার পর ওর সাথে কথা বলতাম ঠিকই, বাট ও মাঝে মধ্যে ট্র্যাক হারায় যেত, যে কি বলতেছে বলতে বলতে হঠাৎ ওই ফিলিংসে চলে যেত। আচ্ছা, আচ্ছা, বন্ধুত্ব এবং ভালোবাসা প্রেমের Mixed. মাঝামাঝি অবস্থায় থাকতো, এই বন্ধুত্ব হতে হতে প্রেমের মধ্যে চলে যাচ্ছে। জি। আচ্ছা, আর আপনি ওইখানে রেফারির ভূমিকায় থেকে কন্ট্রোল করতেন যে বন্ধুত্ব প্রেমের মধ্যে যেন না যায়। তারপর? তো আমার একটা ছোট চাচি থাকে তখন, ও আমাদের বাসায় থাকতো দেখে আমার ওর সাথে খুবই ফ্রি ছিলাম আমি। তো ওকে ব্যাপারটা বললাম, চাচি দেখো এরকম হইতেছে, এটা কি করা যায়, আমি তো এইটাতে যাইতে পারছি না। ও বলছে ঠিক আছে ওকে বুঝাও। ক্লাস 8 কি ক্রস করেছিলেন তখন? হ্যাঁ তখন হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ক্লাস 9-এ তখন। হ্যাঁ 9-এ। তারপর? তো ওর সাথে এরকম ফ্রেন্ডশিপ রিলেশন থাকতাম। তার মাঝখানে ও যে আরেকটা ফ্রেন্ড বলছিলাম না জাভেদ, ওরা আবার একটা কাজ করে কি, আমার রাজীবকে যে অনেক উল্টাপাল্টা কথা বলে আমার নামে, বলে যে আমাকে একদিন জাভেদ জিজ্ঞেস করছে যে তুই রাজীবের সাথে কথা বলিস না কেন। তখন আমি জানতাম না যে ওদের ফ্রেন্ডের মধ্যে এত প্যাচ আছে। আমি বলছি ও আমাকে এরকম প্রপোজ করার চেষ্টা করছে, আমি সুযোগ দিই এই জন্য কথা বলি না। তো বলতেছে যে কেন এই কথা বললো। আমি বলছি আমি জানি না। এইটা নিয়ে জাভেদ আবার রাজীবকে বলে ও তো ভালো মেয়ে না, ও তো আমার প্রপোজ করছে। জাভেদ বলছে আমি নাকি ওকে প্রপোজ করছি। মিথ্যা করে বলেছে। হ্যাঁ। এবং ফাইনালি রাজীব কি ওই প্রপোজ করার সুযোগ পেয়েছিল আপনাকে? হ্যাঁ কোন ক্লাসে এসে? 9-এর শেষের দিকে এসে। কিভাবে সেই প্রপোজটা ছিল, কিভাবে? সেটা কথা বলতেছি নর্মাল, হঠাৎ ফোনে? ফোনে? হ্যাঁ ফোনে কথা বলতেছি, হুম। হঠাৎ কথা বলতে বলতে রাখবো। আচ্ছা, এইটা কয়টা না? বাজে তখন? তখন ছিল সন্ধ্যা 7:30, মানে সন্ধ্যা 7:30। 7:30। আপনারা কথা বলছেন নরমালি যেভাবে কথা হ্যাঁ বলেন? নর্মালি, যে আজকে দোস্ত এটা করছি ওটা করছি। কথায় কিভাবে সম্বোধন করতেন? দোস্ত? হ্যাঁ আমি ওরা দোস্ত তুই তুই। আচ্ছা, আচ্ছা। তো ও তখন বলতো যে হ্যাঁ বল, আমিও তো ছিলাম এরকম বিজি টিজি, আমার আম্মা হচ্ছে গেছে এরকম অনেক কিছু। তো তখন ও বলতেছে কি যে আচ্ছা তোর একটা কথা বলি। আমি বলছি কি, বলে আই লাভ ইউ, বলে ঠাস করে ফোন রেখে দিছে। আমার কোনো উত্তর অথবা কিছু শোনার অপেক্ষা করে না, ভয়ে ফোন রেখে দিছে।
নর্মালি কথা বলতে বলতে আমি তোকে একটা কথা বলি, আই লাভ ইউ, হ্যাঁ এটা বলে ফোন রেখে দিছে। তারপর ফোন রেখে দেওয়ার পর আমি হা হয়ে কিছুক্ষণ বসেছিলাম, এটা কি বললো, আমি যেটা সুযোগ নেই না সেটা সুযোগ নিয়ে ফেললো। তা আমি পরে রাগ করছি, সাথে সাথে আবার ফোন দিছি আমি। সত্যি কথা বলেন, রাগটা ছিল নাকি না রাগ ছিল, অন্য কোনো না রাগ কিছু ছিল নিতে তো। চায়? রাগ হয়তো তার উপরে ছিল যে কেন বলতে দিতে চায় না, সে বলল, সে কারণে হয়তো রাগ। বাট আপনার মনের অবস্থাটা কি ছিল? আমি মানে হতবাক গেছিলাম, তো এরকম কখনো হয়নি আমার সাথে। আমি ওরকম এরকম সিচুয়েশনে কারোর সাথে এরকম হয়নি, সবসময় এড়াই যেতাম। আমরা যারা আছি তাদের কম বেশি সবার জীবনে একবার করে এই স্বাদ হয়তো অনেকেই পেয়েছে। আমরা একটু ওই জগৎটাতে যেতে চাচ্ছি। অনুভূতিটা কেমন ছিল? আপনার পার্সোনাল অনুভূতিটা কেমন ছিল? মানে একটু ওর উপরে অন্যরকম, মানে একটা যে কেন বললো, ওকে তো আমি চাই না যে না বলুক, ওইটার জন্য না, মানে বুঝে টিভিতে দেখে না ভায়োলেন্স বাদে ভাবছিল বাদ ছিল এই টাইপের একটা কিছু, মানে আবার ওই যে তাহসানের সেই গান। সবই ঠিক আছে, কিন্তু এই যে যখন ক্লাস 8-9 যাচ্ছে তখন গল্পটা যেন কেমন একটা বৈসাদৃশ্য তৈরি হচ্ছে। কিন্তু এটাই তো কথা, যে বয়স তো আসলে বাধা মানে না কখন কোন জায়গায় চলে যায় আমরা। জি। তো আমরা ওই রকম এক্সট্রিম একটা রোমান্টিক মুহূর্তের মধ্যে ছিলাম এবং ব্যাকগ্রাউন্ডে বাজছিল আপনার পছন্দের গানটি। তারপর কি হলো? তারপরে আমি ওকে ফোন দিয়ে বললাম, তুই এটা কি করছিস? ও কোনো কথা বলে না, বলতেছে কি আমি কি ভুল কিছু করছি? বলছি না, তো এটা বলা ঠিক হয়নি। বললো যে কেন, আমি কি কোনো অপরাধ করছি? সমস্যা না, ঠিক আছে তোর সাথে এখন কথা বলবো না, ফোন রেখে দিই। ও আমাকে এটা শাস্তি নেওয়ার জন্য না কারো কাছ থেকে কি আইডিয়া নিয়েছে আমি জানি না, ও ঠিক এক সপ্তাহের জন্য গায়েব হয়ে গেছে, কোনো ফোন না কিছু না। তখন আমি রিয়েলাইজ করতে পারি যে কিছু একটা নাই, মানে ডেইলি কথা বলতাম তো হয়তো বা বুঝতাম না। তখন 7 দিনের জন্য গায়েব হয়ে যাওয়ার পর হঠাৎ রিয়েলাইজ করি যে কিছু একটা নাই, খালি খালি কিছু একটা সমস্যা হচ্ছে, বাট আমি ধরতে পারছি না যে কি সমস্যা। ঠিক 7 দিন পরে আমাকে ফোন দেওয়ার আপন বলতে কুমিল্লায় চলে যায়। ফোন দেওয়ার পর বলছে তুই কি করতেছিস? আমি ওকে ডাইরেক্ট বললাম কি তুই কথা বলিস না, আমি তোকে কিছু কথা বলবো। তো বললো কি বলবি বল। তা আমি বলছি আমি তোকে SMS এর মাধ্যমে জানাচ্ছি, আমি বলতে পারবো না। পরে আমি মোবাইলটা নিয়ে SMS এ লিখলাম, আমি যদি তোকে বলি আমি তোকে ভালোবাসি তাহলে তোর অ্যান্সার কি হবে? বলতেছে যে কি আর হবে, তুই আমার সাথে ফাইজলামি করিস না, ফাইজলামটা একটু বেশি হচ্ছে, অনেক খেলছিস, আমাকে না খেলিস না। তো আমি বলছি না সত্যি সিরিয়াসলি, সব SMS এই। বলছে যে ঠিক আছে তুই যদি এটা সত্যি বলে থাকিস তাহলে আমি ঢাকায় আসি, আমি তোর কাছ থেকে সরাসরি ফোনে শুনবে কথাটা। আমি বলছি আমি ফোনে বলতে পারবো না। বলে এটা কেমন কথা, ফোনে বলতে পারবো না? তখন ফার্স্ট তুমি আসো ওর মুখ থেকে, তুই থেকে। তখন আমি বললাম যে সম্পর্কের গুরুত্ব বাড়ছে। হ্যাঁ গুরুত্ব পাচ্ছে। তখন আমি বললাম যে ঠিক আছে আমি দেখি, চিন্তা ভাবনা করি। তো তখন আমার টেস্ট চলতেছে, তখন আমাকে ফোন দিয়ে বলো যে বলো কি বলবা। খুব আনইজি লাগলো যে ফার্স্ট ওর মুখ থেকে তুমি শুনলাম, তুই থেকে। আমি বললাম যে ওই যে ওইটা যেটা বলছিলাম SMS এ। বলে এটা কি কোনো কথা হইলো? আমি বললাম যে বলতে পারবো না। বলে না বলতে হবে। তখন আমি না বলে ফোন কেটে দিছি। কেটে দেওয়ার পর আবার কল দিছে। তো ওদের বাসায় তখন ঈদ ছিল, কোরবানির ঈদ। তো বললো যে আমার বাসায় তো কোনো ফ্রেন্ড আসে না,
তো তুমি আসবা কিনা? তা আমি বলছি আমি কেন যাবো? বললো যে না আমার আম্মা এমনি কথা বলবে, আমার ফ্রেন্ড নাই, বলে যে বন্ধু নেই, এমনি আমার আম্মার সাথে দেখা করাবো। তা আমি বলছি ঠিক আছে। তা আমি একা যাই নাই, আমার একটা ফ্রেন্ড ছিল রিমা, ওর ওর সাথে গিয়েছিলাম। যাওয়ার পর ওর মা আমাদেরকে অনেক আপ্যায়ন করলো, বললো যে তুমি কিসে পড়ো টরো। হঠাৎ করে তার 2 দিন পরে রাজীব বলতেছে চলো কোথা থেকে ঘুরে আসি। ও তার মধ্যে ওর একটা কমপ্লেন আছে, আমি যে ওর প্রপোজাল সারি দিছি সেটা একে তো আমি ওকে বলি নাই সরাসরি, 2 নাম্বার হচ্ছে ওকে আমি কেন এখনো তুই বলতেছি, তুমি তো কেন আসতেছি না। তো আমি বলছি মানুষ অভ্যাসের দাস, এটা তো এত তাড়াতাড়ি শুধরাবে না। তো ও তখন শিওর ছিল না যে আসলে আমার ফিলিংসটা কি ট্রু নাকি নাকি আমি ওকে নিয়ে খেলা করতেছি। This track was downloaded from FusionBD.com. তারপরে এক পর্যায়ে আমাকে বলতেছে যে আমরা একটা কাজ করি, সিরিয়াসলি বসে এটা নিয়ে দেখি যে কি হয়, আসলে তুই কি চাইতেছিস আর আমি কি চাইতেছি। তারপরে বসলাম, আমি বলতেছি এখন আমার সামনে ম্যাট্রিক পরীক্ষা, এটা নিয়ে না বসলেই হয়। বলে না চল বসি। এর মধ্যে আমরা ফার্স্ট আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে গিয়েছিলাম, ও ছিল সাথে রাজীব। তখন এক পর্যায়ে আমার ফুপা আসে ওইখানে গাড়ি নিয়ে, এবং ঠিক সিকোয়েন্সটা এরকম থাকে যে ওর আমি হাঁটতেছি, আমার পাশে আরো ফ্রেন্ড ওর পায়ে ঘেসে একদম গাড়ির চাকাটা রাখছে, মানে আইটু হলো অ্যাক্সিডেন্ট হতো। ফুপা গাড়ি ক্লাস নামাইছে, তুমি এখানে কি করো? আমি বললাম যে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে আসছি। তো বললো যে গাড়িতে উঠবা? আমি বুঝি না ফুপা আমার ফ্রেন্ড সার্কেল আছে, জান আমি বাসায় পরেই যাব। তো বললো ঠিক আছে। এদিক থেকে একটা প্রবলেম হয়েছে কি, ফুপা আব্বুকে ফোন দিয়ে বলে আমি নাকি তার সাথে বেয়াদবি করি। আমি বলছি আপনি যান, আমি আপনার সাথে কেন যাবো, আপনি আপনার ঠেকা প্রশ্ন নেই, মানে এই টাইপের একটা কিছু বলে আব্বুকে। তা আমি যখন বাসায় আসি আব্বু আমার বলে কোথায় গেছিলাম, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে বের হতে গেছিলাম এরকম। আব্বু বলছে তুমি নাকি তোমার ফুপার সাথে দেখাচ্ছে বেয়াদবি করছো। আমি বলছি আশ্চর্য, আমি বেয়াদবি করবো কেন, আমার একটা মাত্র ফুপা। বলতেছে যে না তোমার ফুপা তো বললো অন্য কথা। আমি বললাম না আমি কিছু বলিনি। তখন বলে দেখো যা করবা বুঝে শোনা করবা। আমি বলছি না তোমরা চিন্তা করো আমি এমন কোনো কাজ করবো না যেটা তোমাদের মাথা নিচু হয়ে যায়। তা আমার ম্যাট্রিক পরীক্ষা ছিল, আমি তখন খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করা, তো আমার ফ্যামিলি খুব খুশি হলো। তারপর থেকে একটু ছাড় হয়েছিল। তো একদিন হঠাৎ করে ম্যাট্রিক পরীক্ষা পরে রাজীব আমাকে ফোন দেয় খুব ভোরে 5টার দিকে, এরকম 5টার দিকে ফোন দিয়ে বলতেছে যে তুমি নিচে নামো। বলছে কেন? বলছে কাজ আছে। এত সকালে আমি নিচে নামতে পারবো না। হঠাৎ করে দেখি যে বারান্দা যেয়ে দেখি ও একগুচ্ছ গোলাপের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, এবং দেখে মনে হচ্ছিল যে সারা রাত ঘুমায় নেই, যে এত সকাল আসতে হবে। একটা ফ্রেন্ডকে নিয়ে দাঁড়িয়েছিল। তখন আমি খুব অ্যামেজড হলাম যে আমি আসলে ছেলেটাকে এত কষ্ট দিয়েছি ওকে, তুই সত্যি আমাকে এত ট্রু লাভ করে, একটা ছবির মতো, যে ও আমার জন্য এত কষ্ট করে রাতে না ঘুমিয়ে ফুলে তোড়া নিয়ে তো সকালবেলা দাঁড়িয়ে আছে। তার মানে কি সারাক্ষণ দাঁড়ানো ছিল সারা রাত্রি? হ্যাঁ, বলুন। আমাকে ফোন দিবে সাহস পাচ্ছিল না, আমার তো পার্সোনাল ফোন ছিল না। তা আমি একটু খারাপ লাগে যে ছেলেটা আসলে আমাকে এত ট্রু লাভ করে, আমি ওকে আসলে অনেক কষ্ট দিয়েছি। তারপরে আমাকে বললো যে নিচে নামবা না। তা আমি বলতেছি আমি পুরো ঘুমে কিভাবে। আপনি দেখলেন কিভাবে যে বাইরে যে দাঁড়ানো আছে? আমাকে ফোন দিয়েছিল, আচ্ছা, আচ্ছা, মানে সকালের সারা দিকে। রাত্রে দিতে পারিনি, ভাবছে আব্বুর মোবাইল দিবে কি দিবে না। তো একটা মজার কথা হয়েছে কি, তখন আমার আব্বুর মোবাইলটা ভাইয়া মনে হয় নিয়ে গেছিল, ভাইয়া ফোন ধরছে। ও আবার খুব মেয়ে কণ্ঠে কথা বলতে পারে ফোনে। বলেন কি? হ্যাঁ, তো ফোনে ধরে বলছে ভাইয়া ধরছে, এখন কি করবে, মেয়ে কণ্ঠে বলছে। সে সারা রাত ঘুমায়নি তো, মোটা গলা চলে আসছে। তারপর ভাইয়া বলে কি তুমি যে এখানকার টিচার না, আমি সেখানকার প্রিন্সিপাল ছিলাম, সো এরকম করার দরকার নেই, যা আছে বলো কি চাও। ও ভয় ফোন কেটে দিছে। তারপর আমি তখন দাদুর সাথে ঘুমাতাম, দাদু টিএনটিতে ফোন দিছে। দেওয়ার পরে তখন আমাকে বলতেছে একটু বারান্দায় দাঁড়াও। সে কেন? ও কিন্তু বলেনি ও আসছে। তা আমি দেখলাম শীতকালে, মানে শীতের দিন ছিল তো, খুবই শীত ছিল তখন। তখন আমি বারান্দায় যে দাঁড়িয়ে দেখলাম ও এত শীতের মধ্যে কাঁপতেছে ঠকঠক হয়ে, কিন্তু ফুলটা ধরে দাঁড়িয়ে আছে। তখন আমি খুব অ্যামেজড হলাম যে একটা ছেলে একটা মেয়েকে কিভাবে এত ভালোবাসে, এত কষ্ট পাওয়ার পরও। তারপরে আমি বলছি আমি ফুল নিতেই পারবো না, আমি বাসায় কি বলবো, এত সকালে কোত্থেকে ফুল নিয়ে আসছি। দেখার পর আপনার অনুভূতিটা কি ছিল তখন? মানে কি ভাবতেছিলেন তখন? মানে তখন আমার মনে হচ্ছিল যে না আমি আসলে ভুল ছিলাম, যে আমার ডিসিশন এতটা ঠিক হয়নি, যে আমি এত কষ্ট দিয়েছি। এরকম মনে হচ্ছিল? হ্যাঁ, মানে তখন খুব নিজেকে করতেছিলাম যে না এটা ঠিক হয় নাই, নিজেকে নিজে বলতেছিলাম যে একটা ছেলে আমাকে এত ভালোবাসে, এখনকার দিনে তো এরকম ভালোবাসা পাওয়া যায় না। তখন আমি ফুলটা নেই না, কষ্ট হয় কিন্তু নেই না।
তখন ও আমাকে বললো কি ঠিক আছে তুমি ফুল নিবা না, ফুলের একটা পাপড়ি নিয়ে যাও। ও অতগুলো ফুলের মধ্যে একটা পাপড়ি ছিঁড়ে আমার হাতে দিয়ে দেয় এবং সেখানে ওর নাম লিখে দিয়ে দেয় আমাকে, আচ্ছা, ফুলের পাপড়িতে আবার নাম লেখা? নাম লিখে দিয়ে দেয়। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি বলছি সরি আমি তোমার ফুল তো নিতে পারলাম না, এত কষ্ট করে আসছো। বলতেছে যে না ঠিক আছে তোমার প্রবলেম হবে সেটা আমি চাই না। তারপর আমার ম্যাট্রিক পরীক্ষায় গেল। এখন আমি ওর সাথে কিভাবে দেখা করবো, এর মধ্যে তো আমার ফ্যামিলি কিছু কিছু জানতেই পারতেছে যে এতটা কে। তখন ম্যাট্রিক পরীক্ষার পর আমি একটা কোর্সে জয়েন করলাম। ওকে বললাম যে আমাদের দেখা হয় না, তুমি এই কোর্সটাতে জয়েন করবা কিনা, তোমারও কাজ হবে। বলছে ঠিক আছে। তো এর মধ্যে আমি একটা মজার আলোচনা করবো কি, আব্বু আমাকে নিয়ে যেত। তো আমাদের ব্যাচে ও একটা ছেলে ছিল, সব মেয়ে। একটা মজার ঘটনা আছে এখানে, ওইখানে জাপানি ল্যাঙ্গুয়েজের শিখাতো একটা ছেলে ছিল। তো ওকে আবার ম্যাডাম ফুলের কাজ ছিল তো পানি নিতে বলতো। আমি একটু দেরি করে গিয়েছিলাম, একটা ছেলে ওকে যে বলছে ভাইয়া একটা কথা বলি। বলে বলেন। বলে যে আপনার সাথে একটা ফ্রেন্ড আছে না, আপনার সাথে প্রায় কথা বলে, ওকে না আমার এই ফ্রেন্ডটা খুব পছন্দ করে। তখন ও হাসবে না কাঁদবে না মানবে আমি জানি না, ও আমাকে এভাবে বলছে যে তখন ওকে বলে কি যে ভাইয়া একটা কথা বলি, আপনি না ওই আপুটার দিকে তাকায়েন না। সে কেন? বলছে যে আসলে আমরা এখানে আছি কেন জানেন, আমাদের দেখা হবে না তো এই জন্য আমরা এখানে একসাথে ক্লাস করি, কিছু শিখাও হচ্ছে আমাদের দেখাও হচ্ছে। বলছে তার মানে কি ভাইয়া? ওই বাকি দুটা ছেলে বলছে বলে আমি ওকে অনেক লাভ করি। তখন ওই ছেলেটা ওকে জড়ায় ধরে বলছে ভাইয়া সরি সরি আসলে আমরা বুঝতে পারি নাই। তারপরে এরকম গেল, আমি কমার্স কলেজে ভর্তি হলাম ইন্টারের জন্য। তখন ও করতো কি, আমার স্যারের বাসা পড়া থাকতো, মাঝখানে অনেক গ্যাপ ছিল, তখন আমি ওখানে কেউ ছিল না পরিচিত। আমি ওখানে কমার্স করতে যখন ফ্রেন্ডও ছিল, যার যার পড়া আলাদা ছিল টিউশনি। হঠাৎ ও করতো কি, এই 2টা বছর যে ইন্টারে ছিল সব সময় এসে বসে থাকবে আমার জন্য। আমি ক্লাস করার পর ও বসে থাকবে, বসে থাকার পর 2 ঘন্টা গ্যাপের পর আমার আবার টিউশনি ছিল, ওখানে একটা ফুড কর্নার ছিল, ওখানে বসে থাকতো এসে। তারপর আমার সাথে টাইম পাস করে আমি স্যারের বাসা পড়তাম। পড়া শেষ হওয়ার পরে তারপর আমাকে সন্ধ্যা হয়ে যেত, ওই জায়গাটা ভালো ছিল না, আমাকে বাসার আশেপাশে একটু দূরে নামাই দিয়ে ও চলে আসতো। ডেইলি এটা করতো, যত কাজ থাকতো করে টোরে শেষ করে আমার জন্য এটা করতো। টানা 2 বছর এটা করছে। তো এক পর্যায়ে আমার ফ্যামিলি, আমার মহল্লা তো একটু ফেমাস, আমার আব্বু তো মোটামুটি সবাই জেনে গেছে, আমাকে তো চিনে। চেনার পরে সবাই বলতে শুরু করলো। তখন আমাকে আর কি জিজ্ঞেস করলো তুমি কি করতেছো, আমরা তো শুনলাম প্রায় শুনতেছি এই বিষয়গুলো আপনাকে মনে রেখাপাত করতো না? আপনার বয়স যদি তখন খুব বেশি না বলতে হয়, আপনি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছেন তাই তো? এবং এই জিনিসগুলো রেখাপাত করতো না যে আমার কারণে হয়তো বাড়ির লোকজন সমস্যায় পড়ছে? হ্যাঁ এটা মনে হতো। খুব বেশি কি মনে হতো নাকি একদম তখন ভালোবাসায় বুধ হয়ে আছে? না না মনে হতো, মানে একটু হলেও মনে হতো। আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স কি চলছিল তখন? জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতাম না, আমরা করতাম ইকেবানা, ফুল দিয়ে সাজানো। আচ্ছা, পাশে হতো জাপানিজ। এটা কি জাপানিজ কি বললেন তাহলে? এটা ইকেবানা। আচ্ছা আচ্ছা। আর ওদেরই আবার পাশে একটা ক্লাস হতো ল্যাঙ্গুয়েজের জন্য। আচ্ছা আচ্ছা। তো আমাদের ক্লাসে ছেলেদের মানে ওদের অ্যালাউড ছিল না, কারণ দেখলে তো শিখিয়ে ফেলতো ওটা। তো তখন ওই আউটে একবার দেখতে যেত, তখন এটা করতো। তো এই জাপানিজ কথাটা আমার কানে আসাতে হঠাৎ করে একটি তথ্য মনে পড়ে গেল। সেটি হচ্ছে যে আমি এই তথ্যটা, এই কাহিনীটা আমি দেখলাম সেদিন আজকেই, যে আমার জিনিসটা দেখে আসলে খুব আমি সারপ্রাইজ, যদিও এই ঘটনাটার সাথে অতটা প্রাসঙ্গিক না, তারপরে কথাটা মনে পড়লো দেখে বলছি। জাপান কিন্তু পৃথিবীর এখন 3য় ধনী দেশ, 3য় বৃহত্তম ধনী দেশ যদি আমরা এইভাবে চিন্তা করি। সেই জাপানে আগে একটি নিয়ম প্রচলিত ছিল যে যখন বাবা মারা বৃদ্ধ হয়ে যায়, ওদের ভাষায় ওটাকে বলছে, যতদূর মনে পড়ছে আমার কাহিনীটা যেটা পড়েছিলাম সেটা ওদের ভাষায় বলছে ওবাস্তা ইয়োমা। ওবাস্তা ইয়োমা, ওবাস্তা ইয়োমা কথাটার মানে হচ্ছে যে ময়লা ফেলার জন্য যে পর্বত। তো জাপানিজরা যখন একটু তাদের বাবা মাকে যখন বৃদ্ধ অবস্থায় তারা চলে আসে, তাদেরকে ঘাড়ের পিঠে করে নিয়ে গিয়ে, জাস্ট পিঠে করে বাবা মাকে নিয়ে গিয়ে ওই পাহাড়ে গিয়ে পর্বতে গিয়ে ফেলে আসতো। ওবাস্তা ইয়োমা বলতো জাপানি ভাষাতে, যে পাহাড়ের কোন খাদে গিয়ে ফেলে দিয়ে আসতো। এই ছিল জাপানের রীতি। এবং যখন তারা ফেলে দিয়ে আসতো তখন যে বৃদ্ধ বাবা মা সেই সন্তানের পিঠে থাকতেন, তিনি ছোট্ট একটি লাঠি দিয়ে আস্তে আস্তে করে এই পিঠে বাড়ি মারতেন। এবং বাড়ি মারাটা মারার কারণ হচ্ছে যে যখন ফেলে দিয়ে আসবে তখন সেই সন্তান যেন তার পথ হারিয়ে না ফেলে, এই অর্থে তার পিঠে বাড়ি মারতে, এটা একটা রূপক অর্থে আর কি। এবং এখন পৃথিবীর 3য় বৃহত্তম ধনী দেশ জাপান, এবং জাপান আমরা জানি যে সমস্ত কিছুতে কত বেশি ডেভেলপ করেছে। তারপরেও এখনো কিন্তু তাদেরকে সেই বৃদ্ধ বাবা মাকে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা এখনো কিন্তু নির্বাসন দেয়। এখন হয়তো এরকম গিরিখাতে গিয়ে ফেলে না, কিন্তু ওল্ড অরফানেজ হোমগুলোতে ফেলে দিয়ে আসে। আমরা অনেক কষ্টে আছি, চারিদিক দিয়ে অনেক রকমের সমস্যায় জর্জরিত আমরা কিন্তু অনেক এগিয়ে আছি অন্তত এই বিষয়টাতে। আমরা সন্তানদেরকে এবং সন্তানরা বাবা মাকে
সবসময় আমরা আমাদের মাথায় তুলে রাখতে পছন্দ করি। তাই কথা প্রসঙ্গে আমি মৌসুমীকে জিজ্ঞেস করছিলাম যে বাবা মার যখন কষ্টগুলো হচ্ছে বা আপনাকে নিয়ে দুশ্চিন্তা করছে সেটা কতটুকু রেখাপাত করছিল আপনাকে, চলে আসে আপনার গল্পে। হ্যাঁ, এটারও আমার মনে একটা দাগটান ছিল যে আসলে আমার ফ্যামিলি উপযুক্ত ছেলেকে আমি পছন্দ করছি অথবা আমার ফ্যামিলিকে মেনে নিবে, ওগুলো জিনিসটা কাজ করছিল। তো পাশাপাশি আমার একটা দিক থেকে ফ্যামিলি স্যাটিসফাইড ছিল কি ওর পড়াশোনা তো সমস্যা হচ্ছে না, পড়াশোনার রেজাল্ট তো ভালোই করতেছে, তাহলে ওর নিশ্চয়ই এরকম কোনো প্রবলেম হচ্ছে না। তো একটা সময় আমার বাবার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় কি, একদিন ফ্রেন্ডশিপ ডেতে আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাই। তো ওই দিন হয়তো আমার বাবার অন্য কারণে একটু মন খারাপ ছিল, আমি জানি না। তো আমি বাসায় আসি, সন্ধ্যা হয়ে যায় একটু। আমি নর্মালি সন্ধ্যার আগে বাসায় সন্ধ্যার আগে বাসায় ফিরে আসি, সন্ধ্যা করি না। এই জিনিসটা আমার মাথায় সবসময় থাকে, যেখানেই থাকি আপু বসে সন্ধ্যার আগে বাসায় চলে আসো। আমি এই কাজটা করি। সেদিন এত ফ্রেন্ডরা মধ্যে মগ্ন হয়ে গিয়েছিলাম যে দেরি হয়ে গেছে। তা আসছি বাসায়, আসার পর হঠাৎ করে আপু বলতেছে এত দেরি হলে কিসের জন্য। আমার কথা হলো এই কথা তো আমাকে কোনোদিন বলে না, কেন বললাম, একটু রাগি ছিলাম। তো আমি বললাম যে তুমি আমার সাথে এরকম করে কথা কেন বলতেছো। বলছে তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না, আমার বাবা বলতেছে। আমি বলতেছি দেখো আমার কিন্তু যেটা আমি করি না সেটা যদি বলে করছো তাহলে কিন্তু আমার অনেক রাগ উঠে, আমি এটা একসেপ্ট করতে পারি না। তখন বলতেছে যে না তুমি কোথায় গেছো বললেই তো। আমি তো বললামই আমার সব ফ্রেন্ডরা তোমার বাসা আগে আসছে, তারপর তো আমরা সবাই একসাথে গেছিলাম। আসলে সেদিন রাজীব আমার সাথে যাইনি, যেতে পারিনি, আমরা সব ফ্রেন্ডরা ছিলাম। তো আমার কথাকাটি হয় এক পর্যায়ে আমি ঘর থেকে বের হয়ে যাই। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আমার পাশে ফ্ল্যাটেই চাচি থেকে, ওর বাসায় গেছি। তো চাচি বলতে দেখো মেয়ে মানুষ এত রাত্রে বের হয় না। তো আমি বলছি আমি এখানে থাকবো না। মানে আমার আসলে সেদিন কি হয়েছে আমি জানি না, আমার খুব মেজাজ গরম হয়ে গেছে। আব্বু কিন্তু কিছুই বলে না, কিন্তু আমার খুব মেজাজ গরম হয়ে গেছে। তা আব্বু খুব অবাক হয়ে গেছে, আম্মু খুব অবাক হয়েছে কেন। তো আব্বু আমাকে নর্মাল সেন্সে জিজ্ঞেস করছে, আমি ভাবছি আব্বু মনে আমাকে সন্দেহ করতেছে যে আমি আসলে কোনো ছেলের সাথে ছিলাম নাকি এতক্ষণ। তো আমার এক পর্যায়ে আমি খুব রাগ করে চলে যাই পাশে। তো চাচি বলছে তুমি এখানেই ঘুমাও, তুমি আজকে কোথাও যাও না। তো আমি বলছি যে না আমি চলে যাবো, থাকবো না এখানে। তো পরে একটা পর্যায়ে সকাল হলো, সকালবেলা আমার আম্মু বলতেছে যে খাও নাই তুমি। আমি আম্মুর সাথে কথা বলতেছি না, তা আমি ব্যাগ গুছাচ্ছি, মানে চলে যাবে, বাসা থাকবো না। আম্মু বলতেছে এত রাগ করছো কিসের জন্য, কিছুই তো হয়নি, তুমি তোমার বাবাকে এত ভালোবাসো, কি হয়েছে এত। আমি বলছি না আমাকে কেন এই কথা বললো। তো বলছে এত রাগ করা তো ভালো না। তা বললাম না কেন বলবে, আব্বু ছিল না বাসায়। তখন আমি রাগ করে চলে যাই আমার একটা ফুপির বাসায়। আম্মুকে বলি আমি কোথাও যাবো না, আম্মু খুব কান্নাকাটি করে। তা আমি এক পর্যায়ে চলে যাই আমার একটা ফুপির বাসায়, খিলগাঁও থেকে দীপা ফুপি, ওর বাসায় চলে যাই। আমি দীপা ফুপিকে একটা প্রমিস করেছিলাম যে আমি তোমার বাসায় আসছি সেটা বলবা না, আর আমি একা এত দূর যেতে পারবো সেটা কেউ কল্পনা করতে পারে না, আমি এখান থেকে এখানে যেতে গেলে কাউকে নিয়ে যাই। তো সবাই টেনশন হয়ে গেছে এবং কেউ কেউ এসে বলছে যে আমি নাকি রাজীবের সাথে ভেগে গেছি। সিচুয়েশনটা এমন ক্রিয়েট করছে, মানে কেউ ওইটার মানে ফয়দা লুটছে যেটাকে বলে, যে অনেকে বলছে যে আমি নাকি ওর সাথে ভেগে গেছি। তো রাত্রেবেলা আম্মু তো দীপা হুপিকে ফোন দিছে যে ও কি তোর বাসা আসছে। তো আমি তো দীপাকে বলে রাখছি যদি তুমি বলো আমি চলে যাবো তোমার বাসা থেকে। তো বলছে যে না আমার বাসা তো আসে নাই। তো বললো ঠিক আছে, ও যদি তোর ফোন দেয় বলিস তুই। তো এক পর্যায়ে আমি ফুপি বলতেছে এখন যদি রাত্রে না বলি আমি, তাহলে তো বলে দিবে যে আমি মিথ্যা কথা বলছি, আমার তো ট্রাস্ট হবে না। আমি এক কাজ করি রাত 2টা বাজে ফোন দিয়ে বলি তুই আমার বাসায় একটু আগে আসছিস, আমার একটা ফ্রেন্ডের বাসায় ছিলি। তা আমি বলছি যে ঠিক আছে তোমার যদি সেফ হয় তাহলে তুমি বলো। পরে আমার আব্বু আম্মুকে বলে, সেদিন ঠিক হয়ে যায়। পরে আমার আব্বু ফোন দিয়ে বলে তুমি কি চাও, কি সমস্যা হয়েছে। তা আমি বলছি না আমি, তখন আমার ইন্টার কমপ্লিট হয়ে গেছে। তখন একদিন আমার চাচু আমাকে নিয়ে বসলো, রাজীবকে ডাকালো, নাকি বললো দেখো তোমরা যেটা করতেছো আমরা খারাপ বলতেছি না, কিন্তু আমরা তো একটা সমাজে বাস করি, সমাজের লোক নানাভাবে নানা কথা বলতেছে। তো তোমার ফ্যামিলি কি ব্যাপারটা জানে। তো বলতেছে না আমার ফ্যামিলি জানে না, আমার ভাইয়া তো বাইরে থাকে, রাজীব বড় ভাই বাইরে থাকে, আমার মা জানে ব্যাপারটা। তো বলতেছে এটা আমরা নিয়ে বসি, এটা অনেক ছড়াই গেছে, তোমরা যেভাবে ঘোরাফেরা করতেছো এটা অনেকটা ছড়াই যেতেছে, তোমরা এটাকে একটা আমরা বসি ফ্যামিলিগত ভাবে যে কি করা যায় তোমাদের এটাকে, আমাদের তো বয়স বেশি হয় নাই। তো বলতেছে ঠিক আছে চাচ্ছু আমি বাসায় আম্মার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। তোর মাকে জানালো, তোর মা বললো যে আমি যাব, ভয় পাচ্ছে, তোর বড় ভাই নাই, তোর আব্বা জানে না, আমি কিভাবে যাব। বলতেছে আম্মা তুমি আমার দিকে একটু তাকায়, তুমি একটু চলো। পরে ওর মা বলতেছে ঠিক আছে আমি আগে ফোনে কথা বলি। ফোনে কথা বললো আমার আম্মার সাথে। পরে আম্মা বললো দেখেন আমার তো একটা মেয়ে আছে, আপনারও তো একটা মেয়ে আছে, আপনি তো বুঝবেন আমার কষ্টটা।
যে এরকম সব সরাই গেছে, অ্যাটলিস্ট আমরা বসে কথা বলি যে এটা নিয়ে কি করা যায়। তখন ওর মা বললো ঠিক আছে, আমি আমার হাজবেন্ডের সাথে আর আমার বড় ছেলের সাথে কথা বলে দেখি। তো এক পর্যায়ে ওর মা ওর বাবার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করলো, রাজীবের বাবা মা আলোচনা করে। ওর বাবা বললো আমার বড় ছেলে না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না, কাজ করো তুমি ওর সাথে যে কথা বলে আসো। তো ওর মা পরে রাজীবকে পাঠায় আমাদের বাসায়। আসার পর রাজীব বলল চাচ্চু আমাকে একটা বছর সময় দেন, আমার ফ্যামিলি সে আপনাদের সাথে বলবে, আমার ভাইয়া আসুক তখন আমার আম্মা মা আসবে। তো সেই কথা মতো একটা বছর পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পর রাজীবের আম্মাকে আমি ফোন দিলাম যে আন্টি আপনার তো আসার কথা, অ্যাটলিস্ট এসে কথা বলে যান, সমস্যা হচ্ছে, আমি তো একটা মেয়ে, আপনি একটা নিজেকে একটা মেয়ের দিকে, আপনার মেয়ে হলে আপনি কি করতেন সেটা একটু চিন্তা করেন। তো বলতেছে না আমার সেটা আমি বুঝি, আমার তো একটা মেয়ে আছে, আমি তো বিয়ে দিছি, ঠিক আছে। পরে ওর মা ওর আব্বার সাথে কথা বলে ওর বড় ভাইকে জানায় না, আমাদের বাসা আসে। ফার্স্ট আমাদের বাসা আসে, আসার পর তখন আমার বাবা বলতেছে আপনি তো বুঝবেন। তখন ওর মা বললো যে আমি তো আমার বড় ছেলেকে ছাড়া কিছু করবো না, আর আমার ছেলে তো বেকার, এখন আমরা কি করতে চান বলেন। আব্বা বলতেছে না ওরা তো স্টুডেন্ট, ওরা তো পড়বেই, আমরা একটা কাজ করি, সমাজে যেন কোনো কথা না বলে, ওরা যেভাবে চলতেছে ওদের একটা জিনিসকে ধর্মীয় অনুসারে একটা কিছু করাই রাখি, এঙ্গেজমেন্ট অথবা আক্ত কিছু একটা করাই রাখি। তোর মা বললো আমি তো এখন বলতে পারবো না, আমার ওর বড় ভাইয়া না আসলে বড় ভাইয়ের সাথে কথা বলে দেখি, ও তো এখন পড়াশোনা করতেছে, এখন দিলেও বউ পালবে কিভাবে। তো সেই তুলনায় কথা মতো ওর মা চলে গেল। আবার 1 বছর সময় নিল, 1 বছর পর ওর ভাইয়া বাংলাদেশে আসবে। ঠিক 1 বছর পর ওর ভাইয়া বাংলাদেশে আসার পর ওর মা ভয় পাচ্ছে ওর ভাইয়াকে বলতে ব্যাপারটা কিভাবে একসেপ্ট করে অথবা কিছু। তো আমি পর রাজীবকে বললাম দেখো তুমি এটা ডিসিশন, অনেক বছর তো পার হলো, এখন এটা তো আমার ফ্যামিলির দিকে এখন চলে আসছে, সো আমার ফ্যামিলির দিকে তাকাই হয়ে তুমি এই কাজটা করো, তোমার ভাইয়াকে একটু সাহস নিয়ে বলো। ওর ভাইয়া তখন মানে বাংলাদেশে থাকে না, তো বাংলাদেশের সিচুয়েশন সম্পর্কে জানে না। সে বলতেছে যে আমি কেন যাবো ওই বাসায়, কি এমন হয়েছে, আপনার ছেলে কি করছে এমন যে এখন বিয়ে দিতে হবে, ও কি করেছে, বোরে খাইতে পারবে পালতে পারবে। তো মা বলতেছে এটা তো কোনো কথা না, ও একটা মেয়ে, এত বছর ধরে রিলেশন আছে। কত বছর ধরে রিলেশন আছে আপনাদের? 11 বছর 11 বছর। টোটাল ফ্রেন্ডশিপ সহ। শুরু হয়েছে ক্লাস 8 বা 9 এ? না 7 থেকে ফ্রেন্ডশিপ। ক্লাস 7 থেকে ফ্রেন্ডশিপ, দেন আপনাদের ভালোবাসায় এটি গড়ালো ক্লাস যখন আপনি ক্লাস 10 এ পড়েন। হ্যাঁ। তারপর থেকে ইন্টারমিডিয়েট ফাইনাল, তখন আপনাদের বৈবাহিক এই বিষয় নিয়ে ফাইনাল দেওয়া শেষ, আমি তখন বিবিএ পড়ছি। আচ্ছা, এইরকম অনেকগুলো ইকুয়েশন কিন্তু আমাদের সাথে চলে আসবে। আমরা আসলে আজকের এই আমন্ত্রিত অতিথিকে আমরা নিয়ে এসেছি দুইটি বিষয়কে আসলে উপলক্ষ করে। প্রথমটা হচ্ছে যে আমরা প্রায় বলি লাভার্স আর অলওয়েজ লায়ার্স, ভালোবাসায় যারা থাকে সবসময় প্রায় আমরা কিন্তু মিথ্যের আশ্রয় নিয়ে মিথ্যে কথা বলি। প্রায় বলি কে এটা ফ্রেন্ড, বা মেয়েকে জিজ্ঞেস করি কে এটা ফ্রেন্ড। তো এই যে ঘটনার, এবং আমরা প্রায় এটাও বলার চেষ্টা করি যে ভালোবাসার মধ্যে আমরা যারা ফ্রেন্ডশিপের মধ্যে থাকি শুধু ফ্রেন্ডশিপই করি, এটা সাধারণত যদি আবার কেউ আমাদেরকে আঙ্গুল তুলে বলে যে না ছেলে এবং মেয়ের মধ্যে ফ্রেন্ডশিপ সম্পর্কটা হতে পারে না, এটা কোনো না কোনো সময় গিয়ে এটা ভালোবাসায় রূপান্তরিত হয়। তো যাই হোক, আপনাদের ক্ষেত্রে সেরকমই ছিল, আপনি খুব স্ট্রিক্ট ছিলেন যে না বন্ধুত্ব তো বন্ধুত্বই, এটা যেন কখনোই প্রেমের সম্পর্কের দিকে কখনো না যায়, এবং ফাইনালি আপনারা কিন্তু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আরো কিছু ইকুয়েশন চলে আসে, যেমন যে অবস্থাতে আপনি ছিলেন, একটু পেছনে আমি যাই, যখন আপনি বলছিলেন যে আমার বাবা শুধু কেবলমাত্র আপনাকে এই কথা বলেছে যে কোথায় ছিলি এতক্ষণ, সন্ধ্যা হয়ে গেছে কোথায় ছিলি। তো আপনি যতটুকু আপনার কথা প্রসঙ্গে বলেছেন, আপনার বাবা মা কিন্তু অনেক বেশি লিবারেল, আপনাকে অনেক বেশি ছাড় দেন। কিন্তু অনেকের যেমন অবজেকশন থাকে যে বাবা মা আমাকে সবসময় চোখে চোখে রাখে, অনেক ছাড় দেয়, সেই রকম ছাড় দেয় না, কিন্তু সে অর্থে কিন্তু আপনার বাবা মা অনেক বন্ধুত্ব পরায়ণ আপনাদের জন্য। সেই মানুষটার সাথে এই সামান্য একটা কথার কারণে এত বড় স্টেপ নেওয়াটা কি উচিত ছিল কিনা, এবং আপনি তাকে হুমকি ধামকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। তারা তো জানে যে একরকম আপনি বেরিয়ে চলে গেছেন, যদিও আপনি কোনো ফুপুর বাসায় ছিলেন, এবং তাকে বলে দিয়েছেন সে যেন ওই বাড়িতে না জানায় আপনার বাবা মার কাছে যে আপনার ওখানে আছে। সব মিলিয়ে কি পরিমাণ মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গেছে সেই মানুষগুলো, যারা কোনোভাবে এই জিনিসটা কিন্তু ডিজার্ভ করে না, করে কি? এই কষ্টগুলো আপনাকে কি কোনো সময় বুঝতে সক্ষম হয়েছিলেন? তখনই তার 1 সপ্তাহ পরে আব্বুকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি, আব্বু কান্নাকাটি করছে, আমিও করছি। মানে আব্বুর সাথে আমার ছোটবেলা থেকে অন্য ফ্রেন্ডশিপ সম্পর্ক, তো আমরা এগুলো নিয়ে আসলে আলোচনা করবো, এগুলো নিয়ে অনুষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো যে কে ঠিক। আমরা যে কাজগুলো করি যখন ভালোবাসায় বা প্রেমের সম্পর্কের মধ্যে থাকি, একদম প্রেমের মধ্যে বুঁদ হয়ে থাকি, কিছু দেখতে চায় না, বুঝতে চায় না, আমরা আমাদের একমাত্র ফোকাস থাকে যে আমার ভালোবাসার সেই মানুষটাকে ঘিরে। কিন্তু ওই ভালোবাসার মানুষটার যে ব্রিজ আমরা তখন তৈরি নিয়ে ব্যস্ত থাকি, তখন আরো যে অনেক ভালোবাসার মানুষগুলো থাকে আমাদেরকে ঘিরে, তারা কে কখন কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না সেসব ব্যাপারগুলো ভেবে দেখি না, বা ভেবে দেখার ফুরসতি পায় না। এবং তারা যখন ভাবে, বাবা মারা তাদের জায়গা থেকে যখন ভাবে যে এই সময়তে এই জিনিসগুলো করা ঠিক না, এটা কেন এই সময় করা হচ্ছে,
এরাই বা ঠিক ভাবেন কিনা, এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা আসলে আজকে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা একটা ছোট্ট বিরতির পরেই আবার ফিরে আসছি আজকের অতিথি যিনি আমাদের সাথে আছেন মৌসুমীকে নিয়ে, এবং আমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব মৌসুমী যার সাথে ভালোবাসার দীক্ষা নিয়েছেন সেই ক্লাস 7 থেকে, এবং ফাইনালি যার সাথে সম্পর্ক 11 বছর ধরে উনি করে এসেছেন, তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করব। একটা ছোট্ট ব্রেক, তারপরে আমরা ফিরে আসছি। হ্যাঁ প্রিয় বন্ধু, আর এর ফাঁকে আপনি আপনার মনের কথাগুলো আমাদেরকে জানিয়ে দিন। সেলফোনের মেসেজ অপশনে চলে যান, বন্ধু টাইপ করুন আর এই স্পেস দিন, নাম লিখুন, লোকেশনটা লিখুন, তারপরে কি বলতে চান সবকিছু লিখে পাঠিয়ে। এখন সাথে আছি মেঘলা টুটুল, আছেন লাভগুলো, আর আছেন আমাদের বিশেষ অতিথি। আর চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা। আর এক্স্যাক্টলি ঘড়িতে সময় ঠিক রাত 12:53:55। আর বন্ধু, আমাদের সাথে যদি ডিরেক্টলি জয়েন করতে চান, জয়েন করতে পারেন। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ ওই যে তুমি বলছো তাদের কথামালাগুলো পাঠিয়ে দেবার কথা তো। সেলফোনটা নিশ্চয়ই বন্ধু হাতে আছে, মেসেজ অপশনটা জানা আছে, বন্ধু টাইপ করে ফেলুন, লিখুন আর এই স্পেস দিন, নাম লিখুন, লোকেশনটা লিখুন, তারপরে ভালোবাসার সব সুখ দুঃখের কথাগুলো কিন্তু এই এখানেই বলা যায়। বলে ফেলুন, লিখে ফেলুন, পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর প্রিয় বন্ধুরা, দেশের বাইরে থেকে যারা শুনছেন www.radioamar.com, আমার লিখতে নিশ্চয়ই আপনি দুটো এই ব্যবহার করেছেন। একদম ঠিক। এবং বন্ধু, যারা নেক্সট এপিসোডে আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করতে চান অ্যাজ এ গেস্ট, তারা যেটা করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এদের স্পেস দিয়ে লাভগুলো, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখে পাঠিয়ে দিন সে একই নাম্বার 2323 তে। তো বন্ধু, দেশে এবং দেশের বাইরে থেকে কিন্তু দূর দূরান্ত থেকে আমাদেরকে অনেকেই শুনছে। এখন আমি জাপান থেকে একজন বন্ধু আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছে, মেহেদি তাওহিদ। উনি জানিয়েছেন থ্যাঙ্কস গুরু ফেলে দিয়ে আসে না, ওরা ছেড়ে চলে যায়। একটা বিষয় এসেছিল যে বাবা মাকে ওরা বৃদ্ধ বয়সে ফেলে দিয়ে আসে, ছেড়ে চলে যায়। আসলে বিষয়টা কিন্তু একই দাঁড়িয়ে যায়, তাই না? সেটাই আমি যদি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাহলে এটা একই কথা। আসলে কি করে সম্ভব এটা? কি করে সম্ভব? এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছি। যাই হোক, বন্ধুটার এসেন্সটা পুরোটা পড়ে নিয়ে নিল। হ্যাঁ, আচ্ছা, উনি বলেছেন যে মানে আলাদা হয়ে যায়। আর গুরু, আমি জানুয়ারি মাসে দেশে ফিরে আসছি আমার লাভকে আমার করে পাওয়ার জন্য। আর আমি আপনার এখানে আসতে চাই আমার ভালোবাসার মানুষকে নিয়ে, প্লিজ আমাকে সুযোগ করে দিবেন। আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা সবার জন্য, বন্ধু আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাকে নিয়ে আসার জন্য। রাইট। আর অনেকে আমাদের সাথে জয়েন করেছেন, আছেন রুবেল ফার্মগেট থেকে তাজুল, আছেন ইসলামপুর থেকে, আর আছেন লাজুক ছেলে রামপুরা থেকে। লাজুক ছেলে এসএমএসটা তুমি পড়ো। মনে হচ্ছে গুরু মেয়েদের, এটা অবশ্য গুরুর কাছে আমরা কি ওরা কি জানাবো? তাহলে একটু পরেই পড়ি। একটু পরে, হ্যাঁ। ওকে, দেন আমাদের সাথে আর কি কি আছে বলো তো? হ্যাঁ, কি বলবো? আচ্ছা, আমি আছে। হাই মেঘলা দি, টুটুল ভাইয়া, তোমরা কেমন আছো? ভালো তো? ভালো তো আছি। ও এখনই এখনই গুরুর জন্য একটা এসএমএস আছে, আমরা যাচ্ছি সেখানে। লাজুক ছেলে বলেছে গুরু, রামপুরা থেকে বলেছে, গুরু মেয়েদের দেখলে এত ভয় লাগে কেন বলতে পারেন? এই তো সেদিন একটা মেয়েকে দেখে যে ভয়টা পেলাম, আমার জীবনে এত ভয় পাইনি কোনোদিন। এটাকে হয়তো বলে যে নামের সার্থকতা, লাজুক ছেলে। আমি চাইবো যে আপনি লাজুক থাকেন, কারণ অনেক মানুষ আছে, অর্থাৎ অনেক মেয়ে আছে যারা এই ধরনের লাজুক ছেলেকে আবার অনেক বেশি পছন্দ করে। তাহলে তো এটা একটা অ্যাডভান্টেজ, একটা প্লাস পয়েন্ট ওর জন্য। একসাথে অনেক বন্ধুরা বসেও কিন্তু আমাদেরকে শুনে একসাথে, যেমন এই যে এমদাদ, হারুন, মিলন, এরা সবাই মিলে আমাদেরকে শুনছে এবং আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা কেমন আছি। ভাই, এত বন্ধুরা থাকলে আমরা মন্দ থাকি না। এখন যাচ্ছি আমরা একদম দেরি না করে গুরুর কাছে। আমিও আর সময় না নিই, কারণ এই যে একসঙ্গে বসে ঘটনা শোনার কথা বলছে, সেটা হচ্ছে যে আমি বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ফিডব্যাক পাই যে আমরা একসাথে আছি, আমরা একসাথে শুনছি। আপনাদের এই শোনার এই যে আগ্রহ এবং আপনারা যে আমাদেরকে শুনেন, সেই কারণেই প্রতি বৃহস্পতিবার হলে হাজির হয়ে যায় আমরা একজন গেস্টকে সাথে নিয়ে। আজকে আছেন মৌসুমীর কাছে শুনছিলাম যে বিয়ে দুই পরিবারে হবে, এরকম একটা বিষয় নিয়ে কথাবার্তা চলছিল। তারপরে কি হলো একটু জেনে নিই। তারপরে ওর মা তো আবারও সময় নিয়ে চলে গেল, 1 বছরের সময় নিয়ে, যে আমার ছেলে আসবে। তো এইখানেই সময়টা থেমে গেল। 1 বছর সময় চেয়ে নেওয়া হলো যে 1 বছর পরে এটা নিয়ে কথা বলা হবে। হ্যাঁ। আচ্ছা, সম্পর্ক নিয়ে যে কথাটা, সেটা এইখানে তাহলে থেমে গেল। তারপর তো এরকমই। তো এখন হঠাৎ করে আমি এখন ওর সাথে আমার রিলেশন নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমার যখনই খুব মন খারাপ থাকে, ও সবসময় চেষ্টা করে আমাকে চিয়ার আপ করার জন্য, মানে কোনো কারণে মন খারাপ থাকলে। তো একদিন সময়ের কথা বলি, আমার খুবই মন খারাপ, তো ও ফোন দিয়ে বুঝতে পারে সেটা বোঝার পর আমাকে বলতেছে যে ঠিক আছে তুমি বের হয়ে চলে আসো। তা আমি বললাম ঠিক আছে আমি বের হচ্ছি। তো বাসায় বললাম আমি ওর সাথে একটু কাজ আছে, আমি যাচ্ছি। ঠিক আছে। সন্ধ্যা হয়ে যায় তখন ছিল পূর্ণিমার রাত। তো বেড়িবাঁধের একটা জায়গা আছে, পানি ভরা। তখন হঠাৎ করে খুব কান্না পাচ্ছিল কোন একটা কারণে, আমার এখন ঠিক মনে পড়তেছে না। তো উপরে একটা চাঁদ ছিল, নিচে আমরা, এবং চারপাশে শুধু পানি আর পানি।
ও আমাকে তখন হাতটা ধরে একটা গান গিয়েছিল, মুখটা তুলে আকাশটাতে দেখো আরেকবার। তো ওই গানটা শুনে তখন অন্যরকম একটা মনে হচ্ছিল যে আমার জগৎটাই মনে হয় এটা, আমার জগতে শুধু ও আছে আর আমি আছি, আর এই 4টা সাক্ষী আছে। তখন ও আমাকে একটা কথা বলে কি যে, আচ্ছা তোমার মন খারাপ, আমি একটা কথা বলি, বলো। আজকে এই 4কে সাক্ষী রেখে আমি তোমাকে বলতেছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক। তখন ওই মুহূর্তগুলা খুবই ভালো ছিল, আমার যে মন খারাপ ছিল মিনিটের মধ্যে উধাও হয়ে গেল। তো এরপর থেকে চাঁদ উঠলে আমাকে বলতেছে, দেখো চাঁদটা তোমাকে কিছু বলতেছে, আমি যে এই কথাটা ওকে বলছিলাম রেকর্ডিং করে, ও তোমাকে বলতেছে ভালো করে দেখো, ওর মধ্যে লেখা আছে আমি কি বলতে যাচ্ছি। তো চাঁদের সাথে এই ব্যাপারটা আমাদের খুব রিলেটেড। তারপরে আরেকটা ব্যাপার ছিল, ওর যখনই খুব মন খারাপ হতো ও আমার সাথে ফোন দিয়ে খালি দুষ্টুমি করতো, আমাকে ও একটু খেপাতো, বলতো যে হ্যাঁ খালি তো পেঁচাল পারিস খালি। যখনই আমাদের একটু দুষ্টুমি হতো তখন তুই করে কথা বলে আসতাম। তা আমি বলতেছি তাই আমি পেঁচাল পারি, ঠিক আছে আমার সাথে কথা বলিস কিসের জন্য, কথা বলা লাগবে না। বলে না না তুই সিরিয়াস হইস না, আমি ফাইজলামি করতেছি। আচ্ছা ঠিক আছে। তো আবার একটু দুষ্ট প্রকৃতির, তো আমার বলতেছে আচ্ছা মনে করো আমি যদি এখন আরেকটা মেয়ের কাছে চলে যাই তুমি তখন কি করবা। তা আমি বলছি ঠিক আছে চলে গেলে চলে যাও, আমি কি করবো। বলে আরে না 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 আমি যাচ্ছি না, আমি জাস্ট ফান করতেছিলাম, দেখতেছিলাম তোমার মধ্যে কি জেলাসিটা কাজ করে কিনা। আমি বলছি কি পাইছো এর মধ্যে, জেলাসি আছে? বলো অনেকটা আছে, তুমি প্রকাশ করতেছো না। তো এরকম ব্যাপারটা গেল, সময় গড়াচ্ছে, আমাদের রিলেশন আরো গভীরে যাচ্ছে, একজন আরেকজনকে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা আরো বেশি আসতেছে। তো ওর একটা ভালো গুণ ছিল কি, আমার ফ্রেন্ড সার্কেল তো নিজের ফ্রেন্ড সার্কেল মনে করে আসতো। ওর নিজে খুব একটা ফ্রেন্ড ছিল না, বাট আমার ফ্রেন্ড সার্কেল যখন আসতো ও খুব একসাথে হয়ে যেত। একটা মজার ব্যাপার হচ্ছে আমরা কখনই পার্সোনাল ভাবে খুব কম বাইরে গেছি দুজনে, সবসময় আমার ফ্রেন্ড সার্কেল থাকতো। আমার ফ্রেন্ডরা বলতো তোদের কি পার্সোনাল কোনো মি নাই, যে এরকম আমি বলছি তোরা বুঝিস না, আমরা এই হাজারোর মাঝে আমরা যে নিজেরা হারিয়েছি এটা তোরা টের পাইস না। তখন বলে যে তাহলে আমাদেরকে কেন নিস, তুমি সুইচে ছবি তুলে দিবি, আমাদের ছবি তুলে দিবি, আমরা তো দুজনের ছবি তুলতে পারবো না। তখন এই ব্যাপারটা গুলো খুব মজার হয়। তারপরে আমার বিবিএ তে ভর্তি হলাম, তখন পড়াশোনা চলতেছিল। তো এক পর্যায়ে ও আমাকে বলতেছে যে তুমি তো বিবিএ পড়তেছো, তোমার ফিউচার প্ল্যান কি করতে চাও। এখন আমি বলছি তুমি কি করতে চাও নিয়ে। তো আমি বলছি দেখো আমাদের রিলেশনটা তো অনেক দূর করাইছে, তাহলে এখন একটা কাজ করা যায়, তুমি কি ডিসিশন নিলা, মানে এত কিছু যে হলো সারাংশটা কি, আমরা কি পেলাম কি থেকে, তাও আমাকে কষ্ট দিলাম বেশি, আমার কথা মতো চললাম নাকি আমাদের এটা কোথায় যে গড়াবে। কারণ তোমার ফ্যামিলি থেকে, আমি রাজীবকে বললাম তোমার ফ্যামিলি থেকে কোনো পজিটিভ কিছু আমি পাইনি, আমার ফ্যামিলি পাইনি। তো আমার মা বাবার দিক থেকে তুমি নিজেকে রেখে তুমি একটু চিন্তা করো কি করা উচিত। ও তখন বলল এখন সবাই সবার জায়গা ঠিক আছে, ওর ফ্যামিলি ওর জায়গা ঠিক আছে, যে হ্যাঁ ছেলে এখন পড়াশোনা করতেছে, কোনো কাজ করতেছে না, এখন আমি কিভাবে বিয়ে দিই। তো 1 বছর প্রায় কাছাকাছি চলে আসছে, ওর সাথে আমার রিলেশন আরো ডিপলি গেল, বুঝে আন্ডারস্ট্যান্ডিং, যেটা ধরেন আমি কোনো মন খারাপ আমাকে বলতেছে যে ঠিক আছে তুমি ঘুরে আসো কারো বাসা থেকে। This track was downloaded from FusionBD.com. কার বাসা বলে তোমার কত ফ্রেন্ড সার্কেল আছে না চলে যাও। মানে ওর মধ্যে পজিটিভটা অত কাজ করতো না যে আমার এত ফ্রেন্ড আছে হয়তো বা আমি ওকে ছেড়ে আরেকজনের কাছে চলে যেতে পারি, ও আমাকে এই ফ্রিডমটা দিত। ওর মাথায় এটা সবসময় থাকতো যে না ওর বাবা মা এত ফ্রিডম দিছে ওকে, আমি কেন ওকে এত বাধা ধরা করে রাখবো, ও যেখানে যাওয়া সেখানে যাক, ও তো আমার প্রতি ফেথ আছে যে এই কাজটা করবে না। তো মাঝখানে ওর কিছু প্রসঙ্গক্রমে চলে এসেছিল যে ওর একটা ফ্রেন্ড ছিল জাভেদ, আমারও ফ্রেন্ড ছিল। তো ও হঠাৎ করে ফেসবুকে চ্যাটিং এর সময় ওকে অনেক উল্টাপাল্টা কথা বলে আমার নামে, যে এরকম ও তো ভালো মেয়ে না, চল ওর বাসায় নিচে যাই, দেখবি আমি ফোন দিলে ও নিচে চলে আসবে, ফোন দিয়ে খালি একবার দেখিস নিচে চলে আসবে। তো ওকে ওর ফ্রেন্ডের গাড়ি করে নিয়ে আসে, নিয়ে আসার পর ফোন দেয় যে আমাকে ওর ফ্রেন্ডটা বসে যাবে যে তুমি নিচে নামো। আমি কেন নিচে নামবো, তোমার সাথে অনেক বছর হয়েছে কথা হয় না। বলতেছে যে না 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 নামো, হ্যাঁ আমরা ঘুরতে যাবো। আমি তোমার সাথে কোথাও ঘুরতে যাবো না, তুমি আমার এমন কোন ফ্রেন্ড আমি তোমার সাথে ঘুরতে যাবো। তো তখন রাজীবের মধ্যে ফিলটা কাজ করে না, মেয়েটা আসলেই আমাকে অনেক ট্রু লাভ করে, যে অন্য কোন ছেলে এসে ফোন দেওয়ার পরেও নামেনি। আসলে তখন গাড়িতে ছিল, এটা আমি পরে জানতে পারি। একবার রাজীব ওর একটা কারণে আমাদের সাথে পিকনিকে যেতে পারেনি।
তখন ওর কতগুলো ফ্রেন্ড ছিল, আমাদের একটা গ্রুপ ছিল, তো ওরা যায়। যাওয়ার পরে রাজীবকে কল দিয়ে ওরা জানায় যে আমি নাকি অনেক উল্টাপাল্টা কাজ করছি। নন্দন পার্কে ছিলাম তো, এটা যে অনেক উল্টাপাল্টা কাজ করছি। ওদের সাথে নাকি আমি ফোন নাম্বার দিছি আমার, ওদের সাথে রাতে কথা বলি সারা রাত জেগে, এরকম অনেক কথাবার্তা। তো একটা পর্যায়ে ছেলের মতো বিলিভ করে এটা মনে হয়, ফোন দিয়ে আমার সাথে কথা বলে না, চুপচাপ থাকে। আমি বলতেছি যে কি হয়েছে তোমার, বলো। বলতেছে যে কিছু হয় নাই, এমনি। বুঝছে না, বলো কি হয়েছে তোমার সাথে, তুমি সব কথা শেয়ার হয় এমন তো না। এমনও হয়েছে ও যদি কোন একটা মেয়েকে দেখে বলে মেয়েটা খুব সুন্দর, সেটাও আমাকে বলে, জাস্ট কমপ্লিমেন্ট হিসেবে, আমরা দুষ্টুমি করি। তো তখন ও বলতেছে যে না কিছু হয় নাই। পরে ওখানে একটা দুইটা আপু ছিল, ওদের ফোন দিয়ে আমি জানতে পারি যে আসলে ওরা আমার নামে, ওর ফ্রেন্ডরা আমার নামে অনেক উল্টাপাল্টা কথা বলছে, এই জন্য ওটা একটু হলো বিলিভ করছে। তখন আমি আপুকে বললাম, আপু তোমরা তো ছিল পিকনিকে, কি করছি না করছি, আমি তো সারাদিন তোমাদের সাথে ছিলাম, তাহলে ওকে একটু ফোন দিয়ে বলো। তখন আমার মধ্যে একটু মানে খারাপ লাগে যে ও মানুষের কথা বিশ্বাস করলো এত বছর রিলেশনের পরে। ও তো এর আগে অনেক কাজ করছে, ওগুলো তো বিশ্বাস করেনি, এটা কেন বিলিভ করলো। তো ওকে ওই আপুরা ফোন দিয়ে বলার পরে আমাকেও বললো যে ঠিক আছে, এটা প্রুফ করে দাও যে তুমি ঠিক। আমি ওদেরকে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বলি, তারপর তুমি ওদের সামনাসামনি কথা বলবা। ওদেরকে ফোন দিয়ে ও আসতে বলে। আসার পর আমি যখন যাই, ওই জাভেদ ছেলেটা চুপ, আমি আড়ালে ছিলাম। আড়ালে থাকার পর জাভেদ ছেলেটা বলতে থাকে যে ও তো তোরে বিয়ে করবে না, ও তো তোকে বিয়ে করবে না, ও তোর সাথে খেলা করতেছে। তখন রাজীব বলতেছে তাই, তুই কি করে জানিস? বলে না, ও তো আমার সাথে ফোনে কথা বলে, অনেক কিছু করে। তো বলছে ঠিক আছে, ও আসতেছে, ওর সামনে যেয়ে তুই কথা বল। আমি ফেস হওয়ার পর ও তখন কথা ঘুরায় বলে আরে না, এটা তো আমি ফান করে বলছিলাম, আমি এটা তোমাকে বলতে চাইনি। সাথে সাথে কথাটা ঘুরিয়ে নেয়। হ্যাঁ। তখন রাজীব বলল যে তুই যে আমাকে এত কিছু বললি, আমার এত বছর রিলেশনে তুই বাধা দিলি, তোর কি এটা ঠিক হয়েছে? বললো যে আমি তো এটা ফান করছি, তুই এটা সিরিয়াসলি নিছিস কেন? আমি দেখলাম যে তুই ওকে কতটা লাভ করিস, সেটা আমি ওকে বলতে চাইছিলাম। তারপর এক পর্যায়ে আমি বললাম যে দেখো জাভেদ, কখনো রিলেশন জিনিসটা খুবই মানে কাঁচা থাকে একটা পর্যায়ে, যেটা ছিঁড়ে যেতে খুব সময় নেয় না, তোমার এটা বলা ঠিক হয় নাই। পরে বললো না আমি আসলে সরি, এটা আসলে কিছু না। তো ঠিক আমি আর ও চলে আসার পর তখন ও পেছন থেকে কমেন্টস করে দেখবো নি এই মেয়ে তোরে বিয়ে করে কিনা। ঠিক তখনই ওর একটু মেজাজ গরম হয়ে যায় রাজীবের। তারপর থেকে একটু হাতাহাতি পর্যায়ে চলে যায়। ওখান থেকে আমরা চলে আসলাম, জাভেদের বড় ভাইয়ের কাছে কমপ্লেন করলাম যে দেখেন ভাই, আমাদের এরকম এরকম সমস্যা করতেছে, ওকে একটু সামাল দেন। বললো ঠিক আছে, আমরা ব্যাপারটা দেখতেছি। এই পর্যায়ে আমাদের 1 বছরের সময় ঘনিয়ে আসলো। আমার ফ্যামিলি থেকে আবার প্রেশার দেওয়া শুরু করলো যে তোমরা এখন কি চাও। ও যে সময় নিল, সময় তো পার হয়ে গেল, কি চাও। তো এক পর্যায়ে আমি খুবই ইমোশনাল হয়ে পড়ি, আমার পরীক্ষা থাকে সেমিস্টার। তখন ওকে বলি দেখো আমার পরীক্ষা, তোমরা একটা কিছু বলো, আমার মেন্টালি ভালো যাচ্ছে না, আমি এত ভালো রেজাল্ট করে এখন যদি এই সময়টা থেমে যাই তাহলে কি হবে। এটা একটা ফিউচার প্ল্যান হিসেবে নিয়ে আমি আগাচ্ছিলাম আমার। তখন ও বলে যে ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি দেখতেছি ব্যাপারটা। ওর মাকে বলে যে আম্মা, ও তো একটা মেয়ে, ও তো তোমার মার মতো দেখে, তুমি একটু দেখো এই ব্যাপারটা কিছু করা যায় কিনা। ওর ফ্যামিলিরও তো একটা মান সম্মান আছে, তুমি কথা দিলা, কথা তো এখন রাখার সময় হয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ করে ওর ভাইয়া তখন আসলো বাংলাদেশে। আমাদের রিলেশনটা আরো গভীরে যেতে থাকলো যে না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা ফেট চলে আসে একজন আরেকজনের উপরে, বিশ্বাস যে না ওই কাজটা করতে পারে না, আর আমার মধ্যে সেটা আসে না, ওই কাজটা করতে পারে না। তখন ওর ভাইয়া আসলো বিদেশ থেকে। তো আসার পরে 1 সপ্তাহ পর ওর মা ব্যাপারটা বলে ওর ভাইয়াকে। তো ভাইয়া ওর এক পর্যায়ে খুব রেগে যায় যে বয়স কত হয়েছে আপনার, এইসব নিয়ে তো লাফাইতেছেন, আর এখন আমি এটা নিয়ে কেন যাব, আমি যাব না। ওর মা বলতেছে এখন তো কোনো কিছু না, জাস্ট এমনি কথাবার্তা বলবো যে আমরা দুইটা ফ্যামিলিকে চিনি, আমাদের ফ্যামিলি কিরকম, ওদের ফ্যামিলি কিরকম। হঠাৎ করে ওর ভাইয়া এক পর্যায়ে বেঁকে বসে বলে যে আমি আপনাদের বাংলাদেশে আর আসবো না, আমি চলে যাচ্ছি, আপনি আপনার ছোট ছেলেকে নিয়ে থাকেন। এক পর্যায়ে
ওর মা খুবই কান্নাকাটি করলো ভাইয়ার কাছে যে আমার একটা ছেলে, তুই এটা দেখ। ওর বাবা মা বসে ওর ভাইয়াকে বুঝালো, ওর ভাইয়া কিছুতে আমাদের বাসায় আসবে না, যে না আমি এখন যাবো না ওদের বাসায়, ছেলে কিছু করে না, আমি কেন কিছু একটা বলতে যাব। ঠিক তখনই ওর ভাইয়া বললো ঠিক আছে আমি যেতে রাজি আছি। ওর ভাইয়া আমাদের বাসায় আসলো এবং তখন বলল আমার বাবা মার সাথে খুব রুডলি ব্যবহার করে ওর ভাইয়া, যে আপনাদের মেয়ে কি ফিডার খাওয়া থেকে শুরু করে প্রেম করা শুরু করছে নাকি। এই কথাটা বলে রাজীবের ভাই? ভাইয়া। আচ্ছা আচ্ছা। যে এত তাড়াতাড়ি আপনারা এই করতে চাইতেছেন, আপনাদের মেয়ে কি ফিডার খাওয়া থেকে প্রেম করা শুরু করছে নাকি। তা বাবা মা খুব কষ্ট পায়, এরকম কথা কেন বললো। তখন ওর ভাইয়া বলতেছে যে আপনারা এই ছেলের মধ্যে কি দেখছেন, আমি যদি একটা মেয়ে হইতাম আমি তো এই ছেলের জীবনে প্রেম তো মানে বিয়ে তো দূরের কথা, প্রেমও করতাম না, আপনারা কি এমন দেখছেন। তো ওখানে আরো মুরুব্বীরা ছিল, ওরা বোঝানোর চেষ্টা করতেছে যে দেখেন এটা তো আমরা করি নাই, আর আপনি ওইটা চিন্তা করেন যে ওরা তো আমাদের দুইটা ফ্যামিলিকে নিয়ে আগাচ্ছে, এখন যদি ওরা নিজেরা বিয়ে করে ফেলতো তখন আপনারা কি করতেন, তখন কি আপনারা মেনে নিতেন না। ওরা যেটা করছে মানলাম ভুল করছে, কিন্তু ওদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে ওরা দুইটা ফ্যামিলিকে জানায় কিছু একটা আগাচ্ছে, এটা আমার ফুপা বলে। তখন ওর ভাইয়া তারপরও না, কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না, এখন কিসের জন্য, দেখি পরে কিছু একটা করা যায় কিনা। তখন ওর ভাইয়া বলতেছে দেখেন আমি এই ভাইয়ের জন্য অনেক কিছু করছি, ও তো কিছু করে না, আর ও যেটা না সেটা বলে অনেক উল্টাপাল্টা। তখন আমার বাবা আমার রুমে এসে বলতেছে যে ওর ভাই হয়ে কিভাবে একটা ভাইয়ের নামে এইভাবে কথা বলতেছে। রাজীব ছিল তখন, ওকে ডেকে নিয়ে আমার খালারা বলতেছে তোমার ভাই এরকম কথা বলতেছে কেন, যে তুমি এরকম খালি ঘুমাও কাজ করো না, তুমি তো এরকম না, কেন বলতেছে, আমরা তো জানি। বলে আসলে আমার ভাইয়া চাইতেছে যে বিয়েটা যেন কোনোভাবে না হোক, অথবা আমাদের রিলেশনটা কোনো দিকে পরিণত চায়। আর আমার ভাইয়া বলতেছে মেয়ে এত শিক্ষিত, ও কিভাবে এই ডিসিশনটা নিতে পারে, আমার ভাইয়ের মতো এরকম একটা ছেলেকে চুজ করলো, কি এমন দেখছে। তখন বাবা মা একটু মন খারাপ করে, তখন বাবা মা কিচ্ছু বলে না, ভাই আমার আরো অনেক কথা বলে, আর বাবা মা কিছুই বলে না। উনি না না না, সন্ধ্যা থেকে, রমজান মাস ছিল তখন, রাত 12টা বেজে গেছে, উনি না তো নাই, কোনোভাবে কিছুতেই উনি এটা কিছু তাকাতে পারবে না। তারপরে আমার চাচুরা বলতেছে যে দেখেন আপনাকে বারবার বুঝাইতেছি আমরা যে ওরা ভুল করতে পারতো, ওরা বিয়ে করে ফেলে আমাদেরকে জানাতে পারতো, সেটা না করে ওরা আমাদেরকে জানায় এই জিনিসটা একটা কিছু করতে যাচ্ছে। তারপর ফাইনালি কি হলো, সম্পর্কটা কি আপনারা যে পরিণতির দিকে আশা করছিলেন সেদিকে কি গেল, নাকি এই অবস্থার ভিতর দিয়েই চলছিলেন? কয়েকদিন এই অবস্থার ভিতরে চলছিল। ফাইনালি আমার ফ্যামিলিকে ওরা এক সপ্তাহ পর যেতে বললো, ঠিক আছে আপনারা আসেন কথা বলি। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওর ভাইয়া যে নেগেটিভ একটা সেন্স ছিল, বাসায় আমার ফ্যামিলি যে দেখে ওটা উল্টা দিক হয়ে গেছে, আমার ফ্যামিলির সাথে সে হাসতে হাসতে কথা বলতেছে। তো তখনই আমার ফ্যামিলি ডিসিশন নিল ঠিক আছে ওদের অনেকদিন হলো, ওদেরকে আমি একটা কিছু করে রাখি যে ওরা সমাজে মাথা উঁচু করে চলতে পারে, দুইটা ফ্যামিলির একটা সম্পর্ক করুক। তখনই একটা পর্যায়ে অনেক কথা কাটাকাটি হতে হতে এখন বিয়ে দিবে না, ঠিক আছে এঙ্গেজমেন্ট করায় রাখি, ওর ভাইয়া বলতেছে, ওর ফ্যামিলিও বলতেছে ছেলে কিছু একটা করুক। তারপরে সব থেকে খারাপ লাগছে যে কথাটা, ওর ভাইয়া বলছে আপনারা আমার ভাইকে কি দিবেন, মানে ওর ক্যারিয়ার কোথায় গড়ায় নিয়ে যাবেন। আমার চাচুর মনে খুব খারাপ লাগলো, একটা ভাই কিভাবে বলে, তা আপনি কি এই জমানে এসে যৌতুকের কথা বলতেছেন, আমার চাচু বললো। তো বললো না আপনারা আমার ভাইকে ক্যারিয়ারটা কোথায় নিয়ে যে দাঁড় করাবেন। আমার চাচু বলতেছে আপনি কি বলতে চাইতেছেন, মানে ছেলের কিছু টাকা পয়সা দিব নাকি কিছু করাবো, আপনি এই যুগে এসে এইভাবে কথা বলেন, আমরা তো এটা কখনো শুনিনি, আমাদের তো আরো ভাইরা বিয়ে করছে। তখন বলতেছে যে না আগে আমাকে এটা বলেন, তারপর আমি ডিসাইড করবো যে আপনারা আমার ভাইকে ক্যারিয়ার করে দিবেন কিনা, তাহলে আমি আপনাদেরকে ডিসিশন জানাবো যে কি করবো। তখন আবার আমার ফ্যামিলিতে সব টেনশন, মানে ওর ভাইয়া কি বলতে চাচ্ছে ক্লিয়ারলি বলতেছে না। তো রাজীব তখন আমার আম্মাকে ডেকে বললো যে মা, আমার মাকে মাই বলতো যে মা আমার ভাইয়া এগুলো ইচ্ছা করে করতেছে, মানে মন থেকে ইচ্ছা করে করতেছে যাতে এই রিলেশনটা না আগাক, আপনারা এই ব্যাপারে কিছুই বলো না, খালি হ্যাঁ হ্যাঁ বলে যান। তা আমার মা বলে ঠিক আছে আমরা করে না। এক পর্যায়ে কথা কাটাকাটি হতে হতে ডিসিশন নিল না ঠিক আছে আমরা আক্ত পড়ানোর কথা। তো তখন রমজান মাস চলতেছিল,
ডিসাইড করলো ডেট ফিক্স করবে কবে। যে ফাইনালি কবে আক্ত কি হলো নাকি আক্ত সহ আমরা ফাইনালি না, অবশেষে সেটা হয়েছে। আক্ত হয়েছে হ্যাঁ, কত তারিখে? আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখে। যে মানুষটাকে নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছিল সে মানুষটা অলরেডি আমাদের মাঝে উপস্থিত, এবং ফাইনালি আমাদের আজকের অতিথি বন্ধু মৌসুমীর সেই প্রিয়তম মানুষটি মিস্টার রাজীবকে আমি স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। এবং আপনাদের আক্ত হয়েছে কত তারিখে বললেন? সেপ্টেম্বরের 3 তারিখ। সেপ্টেম্বরের 3 তারিখে। নিজের যে মানুষটিকে আপনি খুব ছোটবেলা থেকে পছন্দ করে আসছিলেন রাজীব, তাকে পেয়েছেন ফাইনালি আপনি যেভাবে পেতে চান। কেমন অনুভূতি হচ্ছে সেই 3 তারিখে যখন প্রথম তাকে একদম আপনার মতো করে পাওয়ার, লাইসেন্স পাবেন, প্রি লাইসেন্সিংটা হয়ে গেল সেই 3 তারিখে, কেমন অনুভূতি হচ্ছিল? আসসালামু আলাইকুম। আমার অনুভূতি যদি সরাসরি বলি যে আমাকে এখন যেভাবে মোটা সোটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, তখন আমি একদম শুকনো ছিলাম, আচ্ছা আচ্ছা, আর অর্ধেক ছিলাম। তো এত টেনশনে, এত মেন্টালি টর্চারই বলতে গেলে, হুম, মেন্টালি টর্চার থেকে যেভাবে আমি একটা সাকসেস আসছি, হুম, এটা বিগ ভিক্টরি। এটা সম্পূর্ণ আমি বলবো যে আমার মার জন্য। আমার মার জন্য এই কারণে হয়েছে যে আমার মা যদি না থাকতো তাহলে আমার ভাইয়াকে ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর আমার বাবা যথেষ্ট ভাইয়াকে ম্যানেজ করতে যথেষ্ট সাহায্য করছে, এবং ভাইয়া যখন কিনা ওদের ফ্যামিলিতে যায়, ওদের সবার সাথে কথা বলে, তখন ভাইয়ার যথেষ্ট পজিটিভের দিকে ফিরে, পজিটিভ হয়, এবং জিনিসটা খুবই সুন্দরভাবে করার জন্য ভাইয়াই উৎসাহিত হয়। আমার মনে হয় যে রাজীব ব্যক্তি জীবনে হয়তো খুব বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, নিজের ঘরানা বা নিজের এরিয়ার মধ্যে জি, ছাড়া। গুরু। ব্যাপারটা এইরকম। তো এনিওয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি একটা হ্যাপি কাপল, যারা খুব শীঘ্রই হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, যাদের এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে গেছে, এমন দুইজন ব্যক্তি আমাদের সামনে বসা, একজন মৌসুমী, একজন তার ভালোবাসার মানুষ রাজীব। আমরা আজকে প্রচুর পরিমাণে মেসেজ এবং ফোন কল নিব, এবং ফোন কল নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করব। প্রথম কথা, আমি সরাসরি চলে আসি মৌসুমীর কাছে। মৌসুমী, অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমরা এসেছি এ পর্যন্ত। আর এই ফাঁকে আমি আর যে মেঘলাকে বলবো, প্লিজ একবার আমাদের নাম্বারটা অ্যানাউন্স করে দেওয়া হোক, যে নাম্বারের মাধ্যমে আমরা ফোন কল নিব শ্রোতাদের কাছ থেকে। রাইট বন্ধু, জানিয়ে দিচ্ছি ল্যান্ডলাইন নাম্বার। সাথে এটাও জানিয়ে দিও যে আজকে জাজমেন্টের পুরো দায়িত্বে থাকবে শ্রোতা বন্ধুরা, এবং আমরা দেখবার চেষ্টা করব যে বর্তমান যারা টিনেজার, যারা মাঝবয়সী আছেন, অথবা যাদের বয়স একান্তই পড়ন্ত বিকারের দিকে চলে এসেছে, আমাদের অগ্রজ যারা আছেন, তারা বয়োজ্যেষ্ঠরা তারা কিভাবে ভাবেন এখনকার এই সম্পর্কগুলোকে। কারণ এই সম্পর্কটা শুরু হয়েছিল একদম আর্লি এজে। যে সম্পর্কটার কথা শুনলে একটা গ্রুপ আছে, হয়তো তারা প্রথমে বলবে এটা কি হলো, এটার কোনো মানে হয় না, এভাবেই তো গোটা সমাজটা উচ্ছনে যাচ্ছে। আবার আরেকটি গ্রুপ আছে, তারা আবার বলবে যে না, এটাই তো বয়স আসলে ভালোবাসা, প্রেম, এটা তো কোনো বয়স মানে না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আসলে কে সঠিক আর কে বেঠিক, এবং দুইটার মাঝামাঝি কোনো রাস্তা আছে কিনা। আমাদের যদি দেখা যায় যে এই ধরনের প্রেমের সম্পর্কে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের ব্যক্তি জীবনটা যদি ডিস্ট্রয়েড হয়ে যায়, তাহলে আমাদের আসলে করা উচিত কি, এই সকল জাজমেন্টগুলো আমরা নিব কিন্তু আজকে শ্রোতা বন্ধুদের কাছ থেকে। প্রচুর পরিমাণে মেসেজ আমরা নিব, এবং শ্রোতা বন্ধুদের মধ্য থেকে আমরা সেটি জানার চেষ্টা করব যে তারা এই ভাবনাগুলোকে কে কিভাবে দেখছেন। হ্যাঁ, গুরু তো জানিয়ে দিলেন, আর সাথে আমি নাম্বারটা জানিয়ে দিচ্ছি 98936666, এই নাম্বারে বন্ধু আমাদেরকে ফোন করতেই থাকুন। আর আমরা যে জিনিসগুলো জানার চেষ্টা করব, মৌসুমীর গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে, এখন আমাদের সাথে যোগ দিয়েছেন মৌসুমীর ভালোবাসার মানুষ রাজীব, এবং যে কথাগুলো এসেছে যে ক্লাস 7 থেকে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ, এবং এই শুধু বন্ধুত্বই ছিল না, রাজীবের পক্ষ থেকে একটা ভালোবাসা প্রবণ একটা আকাঙ্ক্ষা ছিল মৌসুমীর কাছে, এবং যে জিনিসটা পরবর্তীতে 2 বছর বা 3 বছরের মাথায় তাদের মধ্যে ভালোবাসার এই সম্পর্কটা তৈরি হয়। কিন্তু তারও আগে থেকে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাই এই বিষয়টা আমাদের মধ্যে আসবে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা, যেটা আমরা অনেক বড় গলায় বলি বন্ধু, সে তো শুধুই বন্ধু, এখানে প্রেমের কোনো সুযোগ নেই। কিন্তু আমরা আবার আরেকটা গ্রুপ আছে যারা এরকম বলতে পছন্দ করি যে ছেলে এবং মেয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক কখনোই তৈরি হতে পারে না, এটা অবশ্যই কোনো না কোনো সময় গিয়ে ভালোবাসায় রূপান্তরিত হয়। আসলে এই ক্ষেত্রে শ্রোতা বন্ধুদের বক্তব্যটা কি, সেটা নিয়ে জানার চেষ্টা করব যখন আমরা যেই বয়সে, আমরা কি কোনো ফোন কলের মধ্যে আছি এর মধ্যে? হ্যাঁ, একটা আচ্ছা, ফোন কলটা নিয়ে নিই। হ্যালো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরু, আপনি ভালো আছেন? জি ভালো আছে। আপনি কে বলছেন, কোথেকে বলছেন? আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছিলাম, নীরব। নীরব? জি জি। নীরব, আমি আপনার সাথে কথা বলার জন্য অনেকদিন যাবত ট্রাই করছি, আজকে সত্যি বলতে পারছি, এর জন্য আমার অনেক ভালো লাগতেছে। আমি কৃতজ্ঞ আপনার এই প্রশংসার জন্য। আজ আমরা কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলবো নীরব। আপনি হচ্ছেন ফার্স্ট কলার, আমরা সত্যি কৃতজ্ঞ যে আপনাকে আমরা ফোনে পেয়েছি। প্রশ্নগুলো আমি আরেকবার ছোট্ট করে একটু রিক্যাপ করছি। আমরা যে এই যে ছোটবেলায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়ে যায়, তার আর্লি বয়সে আমরা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে যাই। বাবা মা যেভাবে চিন্তা করেন সেইভাবে চিন্তা করার সুযোগ আমাদের হয়ে ওঠে না। আবার আরেকটা গ্রুপ আছে যারা আমরা এইভাবে চিন্তা করতে পছন্দ করি যে না, ভালোবাসা কখনোই কোনো বয়স মানে না। এই যে ব্যাপারগুলো আছে, এবং অনেকে আমাদের মধ্যে বিভিন্ন রকমের সন্দেহপ্রবণ বীজ বলে দেয়। যেমন এক্ষেত্রে রাজীবের ক্ষেত্রে অনেক বন্ধু বান্ধব ছিল যারা মিসগাইড করার চেষ্টা করেছে মৌসুমীকে, এবং মৌসুমীর ক্ষেত্রেও সেই ঘটনাগুলো ঘটেছে। এই সকল বিষয়গুলোকে নিয়ে আপনার ক্ষেত্র থেকে, আপনার জায়গা থেকে যদি কোনো অবজারভেশন থাকে, আপনি যদি কাইন্ডলি একটু বলেন। জি গুরু, আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মৌসুমী আপুরা ঠিক আছে, অনেক ছোটবেলা থেকে তারা ফ্রেন্ডশিপের মাধ্যমে একটা রিলেশন হয়েছে তাদের ভিতরে। তো তারা কিন্তু সবসময় একটা জিনিস যেটা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে যে সবসময় তারা তাদের ফ্যামিলি নিয়েই সামনের দিকে আগাইছে। তো এখানে রাজীব ভাইয়া, বড় ভাইয়া হয়তো বা কিছু একটা করছে, সেটা হয়তো বা তিনি একজন গার্জিয়ান, তাদেরকে নিয়ে মানে আসলে তার ভাইকে নিয়ে বেশি ভাবছে যে আসলে সে তো কিছু করে না, সে সম্পর্কে হয়তো বা কিছু বলছে। তো আসলে গুরু আমি বলতে পারছি না, আমি অনেক আবেগপ্রবণ হয়ে গেছি যে অনেক কথা বলতে পারতেছি আপনাদের সাথে। এই জন্য আজকে একটা কথা বলবো, আমার আজকে অনেক বেশি একটা জিনিস ভালো লাগছে, আপনি যে আমাদেরকে যে মেসেজটা দিলেন যে জাপানের যেই বিষয়টা নিয়ে, যে ওই যে তারা নাকি তাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেলে যে তাদেরকে ময়লা আবর্জনা এখানে ফেলে আসে। তো আসলে এখান থেকে আমরা অনেক বড় শিক্ষা পেতে পারি। আসলে আমরা তো পৃথিবীতে আগে আমাদের বাবা মার জন্য, তো আসলে আমরা অবশ্যই উচিত আমাদের সেই বাবা মাকে অনেক বেশি শ্রদ্ধা করা, তাদের সুখের দিনে এবং তাদের দুঃখের দিনে তাদের পাশে থাকা। তো আসলে এই মেসেজটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গুরু। আচ্ছা, আপনার বাবা মা তো অবশ্যই আছেন? জি জি, অবশ্যই আমার বাবা মা আছে। আমি আজকের থেকে আমার বাবা মার প্রতি আমার মানে শ্রদ্ধাটা আরো অনেক বেশি বেড়ে গেল, যে এই কারণে যে আসলে তাদের কারণে আমরা পৃথিবীতে আসছি। তো আসলে তাদেরকে যদি আমরা সম্মান করতে না শিখি, আসলে তাহলে পৃথিবীতে নিজেকে নিয়ে আসলে কিছু গৌরবের কিছু নাই। সেটাই আমাদের জন্য সত্যি অনেক বেশি গৌরবে নীরব, যে আমাদের এই যে ছোট্ট এই দেশটিতে অনেক অভাব অনটন, অনেক রকমের সীমাবদ্ধতা আছে। আমরা অনেকে হয়তো অর্থনৈতিকভাবে সেই অর্থে সচ্ছল না, অনেকের অনেক রকমের লিমিটেশন থাকার পরেও আমরা কিন্তু চেষ্টা করি আমাদের মুরব্বী যারা আছেন, আমাদের অগ্রজ যারা আছেন, এবং অবশ্যই আমাদের বাবা মা, এদেরকে সম্মানের সেই জায়গাটা দিতে। এবং আপনার মধ্যে যে অনুভূত হয়েছে মৌসুমী আপুর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তাদের জন্য আমার অবশ্যই শুভকামনা। তারা অনেক ভালো একটা কাপেল, তারা অনেক ভালোভাবে তাদের জীবনটাকে গড়বে এবং তাদের বাবা মার প্রতি তাদের শ্রদ্ধাবোধ অনেক বেশি থাকবে, যে সেটা অনেক ছোটবেলা থেকে তারা সেটা রাখছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ। এবং আমার একটা রিকোয়েস্ট আছে গুরু, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ফার্স্টের থেকেই শুনতেছিলাম যে মৌসুমী আপু অনেক সুন্দর গান গাইতে পারে। যদি মৌসুমী আপুর কণ্ঠ থেকে একটা গান শোনানো যায় তো আমরা অনেক খুশি হতাম। না, আমি নীরবকে অবশ্যই নিরুৎসাহিত করবো না। মৌসুমী প্লিজ দু লাইন। ভেবে ভেবে বলি বন্ধ দু চোখে নিভু নিভু কালয়, যে আলোয় ভেসে আসো তুমি, মনে হয় মিশে যাই তোমার আরো কাছে, যদি যাও দূরে চলে জড়িয়ে বলবো যেও না। ধন্যবাদ। যদি যাও দূরে চলে জড়িয়ে ধরে বলবো যেও না। যারা আসলে অনেকের ভিতরে আমার সাথে আমার আরো 2-3টা ফ্রেন্ড আছে, ওরাও রিকোয়েস্ট করতেছিল যে একটা গান যদি শুনে দেয়। তো আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি যে আপনি আমাদেরকে একটা গান শুনেছেন, এবং আমরা আপনাদের জন্য দোয়া করি আপনাদের কাপড়টা অনেক সুন্দর হবে, আপনারা অনেক সুন্দরভাবে সামনের দিনগুলো এগোবেন। এই কামনায় আমি লাপুর কাছ থেকে বিদায় নিচ্ছি। লাপুর, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার জীবনটা। নীরব, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সেই বন্ধুদেরকে যারা একসাথে সবাই মিলে শুনছেন, এবং আপনাদের এই যে প্রেজ এবং আপনাদের এই যে সকলের অনুপ্রেরণা দেওয়ার এই কথাগুলো, সেগুলোই আসলে আমাদেরকে কিন্তু সামনের দিকের পথগুলোকে এগিয়ে নেয়। পরবর্তী ফোন কলে চলে যাচ্ছি। লাইনে কি কেউ আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। গুরু ভালো আছেন? জি জি ভালো আছে। আপনি কে বলছেন, কোথেকে বলছেন? আমি
যে আপনার কথা শুনতে পাচ্ছি, কে কোত্থেকে বলছেন? আমরা কি লাইনে আছি এখনো? লাইনটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেল। নাম্বারটা আরেকবার জানিয়ে দিচ্ছি, বন্ধু ফোন করুন আমাদেরকে 989366 এই নম্বরে। আর প্রিয় বন্ধু, আপনি কিন্তু এসএমএস এখনো করতে পারেন। সেজন্য আপনাকে মোবাইল ফোনের, সেলফোনের যে মেসেজ অপশন আছে সেখানটার মেসেজ যেতে হবে, তাই না? তারপর লিখতে হবে কি আর স্পেস দিতে হবে, নাম লিখতে হবে, লোকেশনটা লিখতে হবে, তারপর পাঠিয়ে দিন আপনার মনে সব খোঁজ খবর। আসলে বলতে ভুলে গেছি যে এত চমৎকার গান মৌসুমী গায়ে, এটাকে তো প্রথম দিকে হয়তো নীরবকে ধন্যবাদ যে নীরব সুযোগটা করে দিয়েছে মৌসুমীর কাছ থেকে গানটা শোনার। মৌসুমী, কিন্তু আসলে আপনি ভালো গান, এবং আপনি যখন গানটা গাচ্ছিলেন আমি বারংবার তাকানোর চেষ্টা করছিলাম যে রাজীবের অভিব্যক্তিতে কি ধরনের পরিবর্তন আসে। রাজীব, কেমন গাচ্ছিল? আজকে লাখো মানুষের কাছে পৌঁছে গেছে আপনার ভালোবাসার মানুষের এই চমৎকার কণ্ঠস্বর। গানটা আসলে মৌসুমীর কাছ থেকে শোনা আর অন্যান্য মানুষের কাছ থেকে শোনা এটা টোটালি আলাদা। কারণ আমি যখন মৌসুমীর কাছ থেকে গান শুনি তখন আমি ফার্স্ট ওর প্রতি আমি একটু দুর্বল হয়ে যাই। আমার ফার্স্ট দুর্বলতা ওর প্রতি একটাই, ফার্স্ট হয়তো যে গান শোনা ওর প্রতি প্রথম দুর্বল হই। আসলে খুব মানে এটা প্রায় বলি আমি যে স্রষ্টা ওনাকে ভালো। আচ্ছা, আমরা একটা ফোন কল নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাভগুরু বলছি রেডিও আমার প্ল্যাটফর্ম থেকে। কে বলছেন, কোথেকে বলছেন? জি, আমার নাম অনিক। অনিক। জি, অনিক কোথেকে বলছেন আপনি? আমি মধ্যবাড্ডায় থাকি। মধ্যবাড্ডা। অনেক আমাদের এই ছোট্ট আয়োজন আপনাদের জন্য, সেটি হচ্ছে যে আমাদের যে ব্যাপারগুলো আমরা পাশ কাটিয়ে যাই হয়তো, কিন্তু এই ঘটনাগুলোকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। এই সমাজে প্রায়শই এই ধরনের ঘটনা হয় যে ছোটবেলায় হয়তো আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি, তারপরে হয়তো অনেক রকমের আমাদেরকে সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। যদিও মৌসুমীর ভাগ্যে হয়তো সে ধরনের সমস্যার সামনে পড়তে হয়নি, তারপরেও বাবা মা হয়তো জিনিসগুলোকে ভালো চোখে দেখেন না। আপনার জায়গা থেকে অনেক, আপনি কিভাবে ব্যাপারগুলোকে বিচার করবেন, এবং আমাদের আজকের অতিথি বন্ধুর জন্য যদি কিছু বলার থাকে আপনার পক্ষ থেকে? যেগুলো আমি প্রথমে বলবো যে আপুর গান শুনে অনেক ভালো লাগছে, উনি আসলে অনেক সুন্দর গান। আর আপনি যে কথা বললেন যে ছোট বয়সে সম্পর্কে জড়িয়ে পড়ার কথা, তো আমি তো খুব ছোট, এই ব্যবসায় কোনো তেমন বলতে পারবো না। টিনেজার, মাত্র ইন্টার ফার্স্ট ইয়ার করলাম। তো তারপরে যেটা বলবো, আমি আপনাদের প্রোগ্রাম বেশ অনেকদিন ধরে শুনি, 2008 সাল থেকে। তো আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে অনুপস্থিত, যে এই আমাদের যে আশেপাশে বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল যাদের দেখি, তো অধিকাংশেরই যে একটা টেন্ডেন্সি যে রিলেশন বেশি দিন টিকে না, 6 মাস 3 মাস এরকম প্রায় দেখা যায়। মানে আশেপাশে বেশিরভাগ এরকম চিন্তাধারাটাই এরকম। তো এদেরকে কখনো প্রোগ্রামে আনা হয় না। এদের আসলে এরা কি জন্য এরকম করে? আচ্ছা, এটার উত্তর আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। অনেক একটু আপনি আমার সাথে একটু ফোনে থাকবেন, এটা ছোট্ট একটা উত্তর দিই। খুব গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা প্রশ্ন আপনি করেছেন। আমাদের সাথে যে দুজন ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে উদাহরণটাও খুব যথার্থ দিয়েছেন। তারা কিন্তু পরস্পরের সাথে আছে প্রায় 11 বছর, তাই তো? বয়স কত আমি তাকে না জিজ্ঞেস করি, বরং মেয়েদের বয়স জানতে নেই, অভদ্রতা হয় এটা। আমি বরং জিজ্ঞেস করি রাজীবকে, দিয়ে একটা বয়সের আন্দাজ লাগাই যে মৌসুমীর বয়স কত হতে পারে। রাজীব, আপনার বয়স কত? 25। সেখান থেকে হয়তো কয়েক বছর মাইনাস করতে হবে যদি আমরা মৌসুমীর বয়স ধরতে চাই। তো এই বয়সের মধ্যে 11টা বছর অলরেডি পার করেছেন ভালোবাসার মানুষটাকে ঘিরে, অর্থাৎ চোখ খোলা, সে অর্থে চোখ খোলা আর কি, মনের চোখ খোলা। চোখ খুলে যে ব্যক্তিটিকে আপনি সামনে পেয়েছেন তাকে নিয়েই গত 11 বছর আপনি আছেন। ভালোবাসার বা হৃদয়ের ক্ষেত্র, হৃদয় ঘটিত ব্যাপার যদি চিন্তা করি। আর আপনার প্রশ্নটা যথার্থ ছিল যে এইদিকে একটা কাপড় যেটা আমরা আজকে হট সিটে আছে, সেটা হচ্ছে মৌসুমী এবং রাজীব। এবং প্রায়শই দেখা যায় যে মানুষ জামা কাপড় বদলানোর মতো করে সম্পর্কটাকে বদলাচ্ছে। তাহলে ওইটা কোন সম্পর্ক, ওইটা কোন ধরনের ভালোবাসা? এমন তো প্রশ্ন ছিল, তাই তো? অনেক মধ্যবাড্ডার অনেককে বলছি। আচ্ছা, এই জন্য দেখা যায় যে মানে মাঝখানে অনেকের মানে অনেক ডিপ্রেশন কাজ করে। এক্স্যাক্টলি, এই প্রশ্নটার উত্তরটা আমি একটু দেওয়ার চেষ্টা করি এবং সায়েন্টিফিক্যালি দিই। আমাদের সমস্ত সম্পর্ক, আমরা বলি যে সম্পর্ক অন্তরে থাকে, অন্তরটা কোথায় থাকে? হার্টের মধ্যে থাকে। আমি তোমাকে অনেক ভালোবাসি বলতে গেলে বারবার হয়তো আমি ডান হাতটা দিয়ে জোরে জোরে 2 হাত 2বার আমার এই বুকের উপরে হয়তো আওয়াজ দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে হার্টের মধ্যে তোমার অবস্থান। শব্দটা মনে হয় যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমি শব্দটা করছিলাম কিন্তু আমার বুকে শব্দটা তৈরি করার চেষ্টা করছিলাম। কিন্তু সবকিছু কিন্তু ধারণ করে আমাদের নিউরন, নট হার্ট। হার্টের কাজই হয়তো ব্লাড সার্কুলেশন করা। সায়েন্টিফিক্যালি চিন্তা করলে সবকিছু ধারণ করে আমাদের নিউরন, মাথাতে যে থাকে। এই মাথার মধ্যে কিন্তু সূক্ষ্মভাবে 2টা প্রকোষ্ঠ আছে, এবং এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে যারা ভালোবাসায় থাকে, যেমন আমি যদি এখন
তাকে উদাহরণ হিসাবে নিব, আমি মেঘলাকে নিই, আমি নাকি অনেকটা বায়াস্ট, বারবার টুটুলকে এক্সাম্পল হিসাবে নিই। আচ্ছা, আমি মেঘলাকে এক্সাম্পল হিসাবে নিই। কিছুক্ষণের জন্য চিন্তা করি আমরা একটা অপারেশন থিয়েটারের মধ্যে আছি এবং স্ক্যানিং যে মেশিনটা সেইটা আছে, মেঘলাকে আমরা সাদা কাপড় পরিয়ে দিয়েছি। সেই সাদা কাপড় না যে একদম চিরবিদায় দিচ্ছি তেমন না মেঘলা, জাস্ট আমরা পর্যবেক্ষণের জন্য, পরীক্ষার জন্য সাদা কাপড়ে তাকে পরিয়েছি এবং তাকে আমরা সেই স্ক্যানারের মধ্যে অলরেডি ঢুকিয়ে দিয়েছি। এখন মেঘলার সামনে ধরে নিই মেঘলার পছন্দের ভালোবাসার ব্যক্তিটার নাম হচ্ছে টুটুল, জাস্ট উদাহরণের স্বার্থে বলি টুটুল। তো টুটুলের ছবিটা আমি মেঘলার সামনে না দেখি অন্য দুইজন পরিচিত মানুষের ছবি মেঘলার সামনে যদি আমি দেখাই, তখন মেঘলার মাথার যে প্রকোষ্ঠটা আছে যেখানে ভালোবাসার কারণে একটা সিক্রেশন হয়, একটা হরমোনাল সিক্রেশন হয়, সেই সিক্রেশনটা যে পরিমাণে হবে যখন সে তার প্রিয়তম মানুষ টুটুলের ছবিটা দেখবে, তখন কিন্তু হরমোনাল সিক্রেশনটা একটু অন্যরকম হবে, চেঞ্জিংটা একটু অন্যরকম হবে। তাই বিজ্ঞানসম্মত ভাবে এটা প্রমাণিত কিন্তু যে হরমোনাল সিক্রেশনের কারণে ওর মধ্যে একটা সুখানুভূতি তৈরি হয়, যে সুখানুভূতির নামই হচ্ছে ভালোবাসা। আমরা কেন এই ভালোবাসার এই নেশা থেকে, ভালোবাসার এই যে অমেয় পানি, যে পানি পান করার পর এখান থেকে বের হতে পারি না, এর পেছনে কারণ হচ্ছে এর মধ্যে একটা সুখানুভূতি আছে, আর সেই সুখানুভূতিটা ধারণ করে মাথার সেই নির্দিষ্ট প্রকোষ্ঠ, যে প্রকোষ্ঠ থেকে হরমোন নিঃসরণ হয় যখন আমি ওই ভালোবাসার মানুষটার কথা ভাবি বা তাকে দেখি বা তার সাথে কথা বলি। আরেকটি প্রকোষ্ঠ আছে, যে প্রকোষ্ঠটা আমরা যে আমাদের যার যে প্রাণীকুল আছে সেই প্রাণীকুলের মধ্যেই কিন্তু এই প্রকোষ্ঠটাও থাকি। সেই প্রকোষ্ঠ হচ্ছে এইরকম যে যখন আমরা প্রজননের প্রয়োজনে যখন পরস্পরের সাথে হই, তখন অনেক কিন্তু ফোনে থাকবে, আমি অনেকের সাথে আবার আসবো, প্রজননের স্বার্থে যখন পরস্পরের কাছে আসি বংশবৃদ্ধির কারণে, তখন যে উন্মাদনা সৃষ্টি হয় সেটাও তৈরি হয় কিন্তু মাথার আরেকটি প্রকোষ্ঠে। সেটি কিন্তু আসে কামনা থেকে, বাসনা থেকে না। বাসনা থেকে যেটি আসে সেটি হচ্ছে ভালোবাসা, যার কারণে ওই প্রকোষ্ঠে একটা সিক্রেশন হয়। এবং আরেকটি প্রকোষ্ঠ, মাথার আরেকটি প্রকোষ্ঠে যে নিঃসরণটা হয় সেটি হচ্ছে কামনার কারণে, মোহর কারণে, যে কামনার কারণে, যেটা হওয়া উচিত শুধুমাত্র মানুষের একটা নির্দিষ্ট বয়সন্ধিতে এসে নির্দিষ্ট একটা সম্পর্কের মাধ্যমে, যেটি হয়তো আমাদের সাথে প্যারালালি সবসময় এই জিনিসটা চলতে থাকে, যেটা আমি বললাম যে বংশবৃদ্ধির জন্য যে মিলনের যে প্রয়োজনটা, সেটির কথা আমি বলছি। তো আমরা কিন্তু এই কামনা বাসনা আর এই ভালোবাসাটা এই দুটোকে মিলিয়ে ফেলি। একটা ছেলে অথবা একটা মেয়ে পরস্পরকে দেখে বিভিন্নভাবে কিন্তু অ্যাট্রাক্ট হয়। একটা ছেলে হয়তো একটা মেয়েকে দেখে অ্যাট্রাক্ট হয়, তার মধ্যে সেই ধরনের সিম্বলিক সবকিছু খুঁজে পেতে চায়, যে জিনিসটা সে ভিতরে ভিতরে কল্পনা করে। একটা মেয়ের ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাটা ঘটে। তখন ওর এই নির্দিষ্ট প্রকোষ্ঠের মধ্যে ওই কামনার উদ্রেক হয়, যে কামনার উদ্রেক থেকে সে তার সাথে একটা নির্দিষ্ট খুব অল্প সময়ের একটা সম্পর্ক তৈরি করে অথবা সেটি পাওয়ার চেষ্টা করে। কিন্তু এটা প্রমাণিত যে বছরের পর বছর, যুগের পর যুগ একসাথে একটা মানুষ কিভাবে থাকতে পারে, শুধু কি কামনার কারণে? অবশ্যই না। যেটি থাকে সেটি হচ্ছে শুধুমাত্র ভালোবাসার কারণে। এই হচ্ছে ওভারঅল কিন্তু কামনা এবং বাসনার দুইটি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। আমি জানি না যে কতটুকু ব্যাখ্যাটা পৌঁছাতে পারলাম, কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু একদম বিজ্ঞানের দিক থেকে একেবারে কিন্তু প্রমাণিত যে আমাদের নিউরনের দুইটি প্রকোষ্ঠে কামনার কারণে এক রকমের সিক্রেশন হয় হরমোনের, এবং ভালোবাসার কারণে, বাসনা বা ভালোবাসার কারণে আরেক রকমের সিক্রেশন হয়। দুটি কিন্তু আমাদের মধ্যে এক রকমের উত্তেজনা বা এক রকমের তৃপ্তি নিয়ে এসে দেয়। কিন্তু ভালোবাসার কারণে যে জিনিসটা তৈরি হয় সেটার কারণে মানুষ পরিবারের মধ্যে থাকে, বছরের পর বছর, যুগের পর যুগ একসাথে থাকতে পারে। আর কামনার কারণে যে জিনিসটা তৈরি হয় সেটা একদম কিন্তু ফর দ্য টাইম বিং, একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওই নির্দিষ্ট সময় পার হলে সে তখন কামনা ফিরে খুঁজে পেতে চায় আরেকজন মানুষের কাছে। সেই কারণে কিন্তু জামা কাপড় বদলানোর মতো করে ভালোবাসার মানুষ তারা বদলাতে থাকে। ওইটা আসলে ভালোবাসার মানুষ না, বরং কামনার বস্তু বলতে পারেন। আপনি অবশ্যই ফোনে আছেন, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম। আমি একদম কিন্তু এটা আসলে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত একটি মানে ফল, যেটা আমি আপনাকে জানানোর চেষ্টা করলাম। আর আপনাকে অনেক ধন্যবাদ অনেক আমাদের সাথে ফোনে আসবার জন্য। আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলবো। আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠান, আপনারা আমাদের সাথে থাকবেন এবং এইভাবে আমরা চেষ্টা করবো যত বেশি পারা যায় আপনাদেরকে ফোন করার মাধ্যমে কথা বলার। আর আপুর জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। অনেক বন্ধুরা কিন্তু জয়েন করতে চাইছে। মেঘলা, তুমি আরো একবার নাম্বারটা বলে দাও। শুধু একবার না, আরো অনেকবার বলছে। একবার না, বারবার। রাইট বন্ধু, ফোন করুন আমাদেরকে। ল্যান্ডলাইন নাম্বারটা হচ্ছে 98936666। আর SMS করুন, পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। ফুলের কথা বলতে বলতে আমি আসলে ওর কাছ থেকে আরেকটি গান শোনার লোভ সামলাতে পারছি না। একদম পছন্দের একটি গান, যে কোনো একটি পছন্দের গান, যেটি হয়তো রাজীব খুব বেশি পছন্দ করে, এমন একটি গান রাজীবকে ডেডিকেট করে যদি মৌসুমী আপনি একটু শোনান, এবং এই ফাঁকে যদি কোনো ফোন কল আসে আমরা ফোন কল নিয়ে নেব। হ্যাঁ, ওনারা চিন্তা করতে থাকুক, আমরা একটা ফোন কলে যাচ্ছি। আমরা কি ফোনটা পাচ্ছি? হ্যালো 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 হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। লাভগুলো বলছি আমার ভালোবাসা প্ল্যাটফর্ম থেকে। কে বলছেন, কোথেকে বলছেন? নুরান
আমি কুমিল্লার মুরাদনগর থেকে বলছি, মোহাম্মদ ফয়সাল হোসেন। ফয়সাল হোসেন বলছেন কুমিল্লার মুরাদনগর থেকে। ফয়সাল কেমন আছেন? আলহামদুলিল্লাহ গুরু, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। কেমন অনুভব হচ্ছে এতদিন বাদে? হয়তো আপনি এর আগেও চেষ্টা করেছেন এই প্ল্যাটফর্মে কথা বলার, আমার সাথে, আমার এই টিমের সাথে কথা বলার। আজকে আমারও কথা বলার সুযোগ হয়েছে। জি গুরু, আমি মানে খুবই আবেগপ্রবণ যে আছে কথা বলতে পারতেছি আপনার সাথে, মানে আমার নিজের বিশেষ কিছু না যে আমি আপনাদের সাথে কথা বলতেছি। হ্যাঁ, আপনি আমার সাথে কথা বলছেন এবং খুব বহাল তবিয়তে আছেন এবং খুব ভালো লাগছে আপনার কথা শুনে। সেই সুদূর মুরাদনগর থেকে আপনার ফোন কল পেয়ে ফয়সাল। আমার সাথে আছে আজকের অতিথি বন্ধু মৌসুমী এবং রাজীব। তারা খুব আর্লি এজ থেকে পরস্পরকে জানে এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক এবং ফাইনালি তাদের এর মধ্যে এঙ্গেজমেন্ট হয়েছে। সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা যদি বলেন। হ্যাঁ গুরু, আমি প্রথমে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মৌসুমী আপু আর রাজীবের সাথে এরকম একটা সম্পর্ক হয়েছে। আসলে গুরু, আমি তাদের মঙ্গল কামনা করি, পাশাপাশি আপনার জন্য বিশেষ করে দোয়া করি। আমি দোয়া করি তাদের যাতে বাকি জীবনটা যাতে তারা ভালোভাবে করতে পারে, তাদের যাতে ভবিষ্যতে তারা সাকসেস হতে পারে, আমি তাদেরকে এই জন্য বিশেষ দোয়া করি। আর গুরু, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। বলেন। আমি আসলে এখন 2012 সালে পরীক্ষার্থী, বুঝছেন? কি পরীক্ষার্থী? এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী, হ্যাঁ। ওকে, বন্ধু নাম্বার জানিয়ে দিচ্ছি আমরা আপনার কি ফোন কলটা ড্রপ হয়ে গেছে? ড্রপ হয়ে যাচ্ছে। রিয়েল আনফরচুনেট, কারণ কোশ্চেনটা আমার জানা দরকার ছিল। কোশ্চেন অলরেডি সে অন ইয়ারে নিয়ে আসছিল। কোশ্চেনটা আমি পুরো পেলে আমার জন্য ভালো হতো। আমরা এবার দেখি কোনো ফোন কল পাই কিনা। আর মুভমেন্ট করার সময় আমার মনে হয় বারটা অনেক সময় নড়ে যাচ্ছে। আমরা একটু সাবধানে থাকবো যাতে করে কোনো ফোন ডিসকানেক্ট না হয়। ফোন কলটা নেওয়ার আগে নাম্বারটা আবার জানিয়ে দিচ্ছি 989366। আর আমি একটা অনুরোধ করব, আমি যদিও বলেছি যে কোনো বিষয় আমাদের অবশ্যই বাইন্ডিংস আছে, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নাই যে কোনো জিনিস যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ শুনতে পারে। কিন্তু যেখানে পরীক্ষার ব্যাপার আছে, যেখানে অন্য প্রায়োরিটাইজ করতে হবে যে কোন জিনিসটা আগে দরকার, তখন অবশ্যই এই প্রোগ্রামে চাইতে ওই বিষয়গুলো অনেক জরুরি। তাই নিজের ক্যারিয়ার ফার্স্ট, এই কথা তো আমি বারংবার বলি। এই ব্যাপারগুলো যেন অবশ্যই খেয়ালে থাকে। আমি চাইবো আমাদের বন্ধুদেরকে নতুন করে আবার তথ্যটা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাভগুরু বলছি, আমার ভালোবাসি স্টুডিও থেকে। কে বলছেন, কোথেকে বলছেন? জি, উত্তরা থেকে রায়হান বলছিলাম। রায়হান, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন গুরু? হ্যাঁ, আমি ভালো আছি এবং আমার সাথে ভালো আছে দুইজন ভালো মানুষ, একজন মৌসুমী আর একজন রাজীব। খুব ছোটবেলা থেকে প্রেম করে বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর ওদের ভালোবাসার বিয়ের দিকে যাচ্ছে। অলরেডি আক্ট হয়ে গেছে, তাই তো? আমি এঙ্গেজমেন্ট আক্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে আসাটা সেটা শুধু বাকি। তো এখন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? গুরুর সাথে কথা বলুন। জি, আপনার নিজস্ব যদি কোনো পর্যবেক্ষণ থাকে পুরো বিষয়টা নিয়ে আমাদেরকে জানাবেন। জি আসলে গুরু, আমি বলতে চাচ্ছি যে মৌসুমী আপু এবং রাজীব ভাইয়া, তাদের আসলে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে তারা টিনেজার থেকেই প্রেম করছে বা একটা সম্পর্কের থেকে জড়িয়ে আছে। আসলে আমার বিষয়ে আপনার কথার সাথে আমি একমত যে প্রেম ভালোবাসা না, আসলে এটা কোনো বয়স মানে না। এখন পর্যবেক্ষণটা এখানে যে আমরা কি বয়স মানবই না, এভাবেই কি চলতে থাকবো, নাকি আমাদের গুরুজনরা যেভাবে চিন্তা করেন যে একটা নির্দিষ্ট সময় আছে, তারপর তোমার ভালোবাসার কথাটা এক্সপ্রেস করো, তারপর প্রেমের সম্পর্কে জড়াও, সেভাবে ভাববো? আসলে গুরু, আমি যেটা মনে করতেছি যে এটা আসলে গুরুজনদের এমন একটা পরিস্থিতি যে গুরুজনদের উপদেশটা মানার ইয়া রাখে না, মানে সেই মানসিক অবস্থায় আমরা থাকি না। থাকে না। আচ্ছা, তো এই হচ্ছে আপনার পর্যবেক্ষণ এবং আমরা আসলে সবাই মিলে চেষ্টা করব যে আমি যে কথাটা আমি বললাম যে আমরা ব্যাখ্যা দেওয়ার সময় বলছিলাম যে নির্দিষ্ট নিউরনের প্রকোষ্ঠে ওই ভালো লাগা তৈরি হয়, বিধায় ওই ভালো লাগা আমরা বুধ হয়ে থাকি, বিধায় আমরা কোনটা সঠিক বেঠিক বা গুরুজনদের কোন কথা সেটা হয়তো মেনে চলা সম্ভবপর হয়ে ওঠে না। আপনি লাকি, জরুরি না যে আপনার মতো লাকি সবাই হবে। আপনি ভাগ্যবতী এই অর্থে যে রাজীবের মতো ভালো একটা মানুষকে আপনি পেয়েছেন, রাজীব ভাগ্যবান এই অর্থে আপনার মতো একটা ভালো মানুষ পেয়েছে। জরুরি না ওই স্বল্প বয়সে আপনারা সঠিক পাত্র নির্ধারণ করতে পারবেন এবং আপনাদের জীবন সবসময় সুরে বাঁচবে, এটা কিন্তু জরুরি না। আপনারা ভেরি ফরচুনেট যে কারণে এই জীবনটা পেয়েছেন। যদি অন্যটা হতো, যদি রাজীবের জায়গায় যে ছেলেটির কথা বলছিলেন জাভেদ, যে আপনাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছিল, জাভেদের মতো কেউ হতো, অথবা রাজীব আপনার জায়গাতে যদি প্রথম যে সম্পর্কটা তৈরি করতে গেছিল, তাহলে কি মুনিয়া যে রাজীবের সাথে একটা ফলস